বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP26, লন্ডন এবং ফ্রান্সে 2 সপ্তাহের সফর শেষে গত 14 নভেম্বর সকালে আমি দেশে ফিরি। এবার সফরের বিভিন্ন পর্যায়ে CVF-এর থিমেটিক অ্যাম্বাসেডর মিস রাইমা ওয়াজেদ, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সফর সঙ্গী ছিলেন। এছাড়া ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও আমাদের সঙ্গে ছিলেন। COP26 সম্মেলনের মূল অংশ ওয়ার্ল্ড লিডার সামিট ও সাইড ইভেন্ট মিলিয়ে 2 দিনে আমি 6টি বহুপাক্ষিক সভা এবং 5টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিই। কোভিড পরবর্তী বিশ্ব ব্যবস্থায় 48টি দেশের সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF-এর বর্তমান সভাপতি COP26 শীর্ষ সম্মেলনে আমার অংশগ্রহণ বাংলাদেশ ও CVF সদস্য দেশগুলোর স্বার্থ সংরক্ষণে বেশ গুরুত্বপূর্ণ ছিল। সম্মেলনের প্রথম দিনে 1 নভেম্বরের সকালে আমি CVF-এর চেয়ার হিসেবে বাংলাদেশ ও কমনওয়েলথের যৌথ উদ্যোগে আয়োজিত দ্য CVF কমনওয়েলথ হাই লেভেল প্যানেল ডিসকাশন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করি। আমি কমনওয়েলথ ও CVF-এর মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে পরামর্শ প্রদান করি। ওই দিন দুপুরে COP26-এর মূল অনুষ্ঠান ওয়ার্ল্ড লিডার সামিটে বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানদের উপস্থিতিতে বাংলাদেশের প্রত্যাশা ও দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য প্রদান করি। বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের দায় মাত্র 0.47% কম হওয়া সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বলে আমি আমার বক্তব্যে তুলে ধরি। এছাড়াও সম্প্রতি UNFCCC-এর নিকট হালনাগাদ ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন NDC প্রদান, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড সহ বাংলাদেশ বিভিন্ন উদ্যোগের বিষয় অবহিত করি। পাশাপাশি CVF-এর সভাপতি হিসেবে আমি একটি ক্লাইমেট এমার্জেন্সি প্যাক্ট গঠনের প্রয়াসের কথা বিশ্ব নেতাদের সামনেও তুলে ধরি। আমার বক্তব্যে আমি বিশ্ব নেতৃত্বকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে 5 দফা প্রস্তাব উত্থাপন করি। এগুলো হচ্ছে: প্রধান কার্বন নির্গমনকারী দেশসমূহকে উচ্চাভিলাষী NDC প্রণয়ন, উন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন ও প্রশমনের জন্য 50-50 অর্থাৎ 50-50 অনুপাতে বছরে $100 বিলিয়ন প্রতিশ্রুতি অর্থায়ন নিশ্চিত করা, পরিবেশ বান্ধব উন্নত প্রযুক্তিতে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করা, লস অ্যান্ড ড্যামেজ সহ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট উদ্বাস্তু সমস্যার সমাধানে একযোগে কাজ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা। শীর্ষ সম্মেলনের পরে যুক্তরাজ্যের মাননীয় প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে আমি অ্যাকশন অ্যান্ড সলিডারিটি দ্য ক্রিটিক্যাল ডিকেড শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করি। বৈঠকটি যুক্তরাজ্যের মাননীয় প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইটালির মাননীয় প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রায় 30টি দেশের রাষ্ট্র সরকার প্রধান উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপসমূহ এবং প্যারিস চুক্তির লক্ষ্যসমূহ বাস্তবায়নে চলমান COP26-এ কী ধরনের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তার উপর আমি আলোকপাত করি। বিকেলে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের co-chair বিল গেটস আমার সঙ্গে সাক্ষাৎ করেন। আমি বিল গেটসকে বাংলাদেশের স্থানীয় অভিযোজন মডেলগুলোকে গেটস ফাউন্ডেশনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ অন্যান্য দেশসমূহে কাজে লাগানোর আহ্বান জানাই। COP26 সম্মেলনের দ্বিতীয় দিনে 2 নভেম্বর সকালে সম্মেলনের সভাপতি আলোক শর্মার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয়। আলোক শর্মা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করি। এরপর আমি স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন কর্তৃক UN উইমেনের সহযোগিতায় আয়োজিত হাই লেভেল প্যানেল অন উইমেন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অংশগ্রহণ করি। এই ইভেন্টে আমার সঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমর মটলি অংশগ্রহণ করে। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সমস্যা মোকাবেলায় আমি নারীদের নিয়ে আরও অংশগ্রহণমূলক সমাধানের উপর জোর দেই। পরে স্কটল্যান্ডের
ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজানের সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয়। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের বলিষ্ঠ সম্ভাব্যোপযোগী পদক্ষেপে ভূয়সী প্রশংসা করেন। এরপর আমি যুক্তরাজ্যের যুবরাজ প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাৎ করি। বিকেলে আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করি। আলোচনাকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিধি ও গভীরতা আরও বৃদ্ধি পাবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। জলবায়ু ইস্যু ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, ভ্যাকসিন, কূটনীতি, রোহিঙ্গা সংকট এবং অন্যান্য দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনায় স্থান পায়। এরপর আমি CBF COP26 লিডার্স ডায়ালগের শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করি। এই ডায়ালগে CBF এর সদস্যভুক্ত দেশসমূহের রাষ্ট্র, সরকার প্রধান, মন্ত্রী, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি, COP26-এর সভাপতি ব্রিটিশ MP আলোক শর্মা, CBF এর ভালনারেবিলিটি বিষয়ক থিমেটিক অ্যাম্বাসাডার সাইমা ওয়াজেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এই বৈঠকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নেতৃত্বে বৈশ্বিক প্রশংসা করে জলবায়ু অভিযোজনের প্রতিশ্রুত অর্থ ছাড়ের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। জন কেরি জাপান এবং অন্যান্য উন্নত দেশকে সঙ্গে নিয়ে 2022 সাল থেকে বছরে $100 বিলিয়ন প্রতিশ্রুত অর্থ প্রদানের একটি রূপরেখা তৈরির অঙ্গীকার ব্যক্ত করেন। আলোক শর্মা জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো যে ইতিমধ্যে চরমভাবাপন্ন আবহাওয়ার মুখোমুখি হচ্ছে সে বিষয়টি তুলে ধরেন। সম্মেলনে ঢাকা গ্লাসগো ডিক্লারেশন গৃহীত হয়। অবশেষে আমি স্কটিশ পার্লামেন্টে বাংলাদেশ ভিশন ফর গ্লোবাল ক্লাইমেট প্রসপারিটি বিষয়ে কিনোট বক্তব্য দেই। এছাড়া আমি সম্মেলনে স্থলে স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করি। এবার COP সম্মেলন উল্লেখযোগ্য প্রাপ্তি হচ্ছে বিশ্বের রাষ্ট্র, সরকার প্রধানগণ প্যারিস চুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর $100 বিলিয়ন ছাড় সহ জলবায়ু অর্থায়নের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে একমত হন। বাংলাদেশ সহ 141টি দেশে 2030 সালের মধ্যে সকল ধরনের অরণ্য নিধন ডিফরেস্টেশন রোধে প্রতিজ্ঞাবদ্ধ হয়। পাশাপাশি বাংলাদেশের নেতৃত্বে 48টি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের রাষ্ট্র, সরকার প্রধান কর্তৃক ঢাকা গ্লাসগো ডিক্লারেশন গৃহীত হওয়া জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের নেতৃত্বনীয় ভূমিকার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আপনারা অবগত আছেন যে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম BBC সম্প্রতি একটি প্রতিবেদনে আমাকে COP26 সম্মেলনে 5 জন শীর্ষ ডিল মেকারের একজন হিসেবে চিহ্নিত করে। আমি বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা অর্জনে আমাদের নৈতিক পররাষ্ট্রনীতির মোরাল ফরেন পলিসির প্রতি বিশ্ববাসীর আস্থা হিসেবে বিবেচনা করে সম্মানিত বোধ করি। 3 নভেম্বর আমি গ্লাসগো থেকে লন্ডন পৌঁছাই। তবে ওখানে গ্লাসগোতে আমি আমাদের প্রবাসী বাঙালিদের সঙ্গে কিন্তু আমরা অবশ্য ভার্চুয়ালি কথা বলি। ওই 3 নভেম্বর আমি গ্লাসগো থেকে লন্ডনে পৌঁছাই। ওই দিন সন্ধ্যায় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রোশনা আলী হচ্ছে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন এবং MP ও লর্ড জিতেশ গাদিয়ার আমন্ত্রণে একটি সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিই। এই অনুষ্ঠানে আমি বাংলাদেশ at 50 রেজিলিয়েন্ট ডেল্টা শীর্ষক একটি কিনোট বক্তব্য উপস্থাপন করি। এতে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষের সম্মানিত সদস্যবৃন্দ ছাড়াও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির আমন্ত্রিত সদস্যরাও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটা বিশেষ করে আমাদের 50 বছর পূর্তি উপলক্ষেই এই আয়োজনটা করা হয়, স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে। আচ্ছা, 4 নভেম্বর আমি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিই। লন্ডনের প্রকাশনা সংস্থা টেইলর অ্যান্ড ফ্রান্সিস কর্তৃক ইংরেজিতে অনুদিত সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন অফ বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুজিব অ্যান্ড ইন্ট্রোডাকশন বই দুটির মোড়ক উন্মোচন করি। আপনারা জানেন যে সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা কিন্তু আমরা নিজেরা প্রকাশ করছি, কিন্তু এই বইটির প্রতি তারা বিশেষ করে লন্ডনের প্রকাশনা সংস্থা টেইলর অ্যান্ড ফ্রান্সিস তারা আগ্রহী হয় এবং এটা তারা প্রচারে দায়িত্ব নেয়, কাজে তাদের সঙ্গে আমাদের একটা চুক্তিও স্বাক্ষর হয়। এছাড়াও বঙ্গবন্ধু সেন্টারি কালেকশন শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করি। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের চ্যান্সেলরি ভবনের সম্প্রসারিত অংশ ও এতে স্থাপিত বঙ্গবন্ধু লাউঞ্জের উদ্বোধন করি। 9 নভেম্বর আমি লন্ডন থেকে প্যারিস পৌঁছলে প্যারিস
শার্ল দ্য গল বিমানবন্দরে আমাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। ফরাসি রিপাবলিকান গার্ডের একটি চৌকস সেনাদল স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করে। বিমানবন্দর থেকে আমি সরাসরি প্রেসিডেন্ট ম্যাক্রোয়ের সরকারি বাসভবন এলিজে প্রাসাদে যাই। এলিজে প্রাসাদে আমি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোয়ের সঙ্গে আমাদের বৈঠক হয়। এ বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন, রোহিঙ্গা সমস্যা সহ নানা আন্তর্জাতিক আঞ্চলিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে নিয়মিত কূটনৈতিক সংলাপে শুরু করার জন্য আমি প্রেসিডেন্ট ম্যাক্রোকে প্রস্তাব করি। তিনি তা সাদরে গ্রহণ করেন। প্রেসিডেন্ট ম্যাক্রো প্রতিরক্ষা, অর্থনীতি সহ অন্যান্য খাতে দুই দেশের কার্যক্রম বাড়ানোর ব্যাপারে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একযোগে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন। একই দিনে ফরাসি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আমাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ফরাসি প্রধানমন্ত্রী সহ সরকারি বাসভবন মাতিনিওতে তার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করি। প্যারিস সফরকালে আমার ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির সভাপতি রিচার্ড ফেরো এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ফ্রান্সের একটি সংসদীয় প্রতিনিধি দলকে এই সময় আমি বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাই। পরে ফ্রান্সের আইনসভা সিনেট পরিদর্শন করি। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, আমাদের সরকারের ভূমিকা ও আমার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে সিনেট অধিবেশনের সভাপতি একটি মানপত্র পাঠ করেন। সফরের দ্বিতীয় দিনে এয়ারবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাসল্ট এভিয়েশন সভাপতি এবং বহুজাতিক কোম্পানি থ্যালেসের সভাপতি আমার সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বাংলাদেশের জন্য এয়ারবাস থেকে কার্গো বিমান করা, অ্যারোনটিক্যাল প্রযুক্তি বিনিময় সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়। এছাড়াও লালমনিরহাটে এভিয়েশন ও এয়ারোস্পেস বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ডাসল্ট এভিয়েশনের এভিয়েশন প্রযুক্তি কাজে লাগানোর প্রস্তাব এবং থ্যালেসের সহায়তা বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ ও ভিসা চালু বিষয় নিয়েও আলোচনা হয়। ফ্রান্সের ব্যবসায়ীদের মধ্যে অন্যতম সংগঠন মুভমেন্ট অব দ্য এন্টারপ্রাইজ অফ ফ্রান্স MEDEF এর একটি প্রতিনিধি দলের সঙ্গে আমি বৈঠক করি। আমি তাদের বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানাই। উপস্থিত সাংবাদিকবৃন্দ, 11 নভেম্বর আমি প্রেসিডেন্ট ম্যাক্রোর আমন্ত্রণে প্যারিস পিস ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করি। আমি আমার বক্তব্যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন তা তুলে ধরি। এই অনুষ্ঠানে আপনারা জানেন যে ইউএসের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট নাইজেরিয়ার প্রেসিডেন্ট তারাও বক্তব্য রাখে, আমি বক্তব্য রাখি এবং প্রেসিডেন্ট ম্যাক্রো বক্তব্য রাখেন। এছাড়া ওখানে আরও অনেক প্রতিনিধিরা ছিলেন, পরবর্তী তারাও তাদের মতামত দেন। সকলের জন্য কোভিড-19 ভ্যাকসিন প্রাপ্যতা নিশ্চিতকরণ, বিশ্বব্যাপী শরণার্থী সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করা সহ সকল ধরনের বৈষম্য দূর করতে এবং বিভিন্ন দেশে চলমান দ্বন্দ্ব সংঘাত বন্ধ করার জন্য আহ্বান জানাই। এছাড়া মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা সমস্যার কথাও তুলে ধরি। পরের 11 নভেম্বর প্যারিস পিস ফোরামের একটি প্যানেল আলোচনায় আমি অংশগ্রহণ করি। এ সময় দক্ষিণ ও ত্রিপক্ষীয় সহযোগিতা বিষয়ে বক্তব্য প্রদান করি। উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত সমাধান সহ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে 2019 সালে আমরা যে সাউথ নলেজ অ্যান্ড ইনোভেশন সেন্টার স্থাপনের প্রস্তাব দিয়েছিলাম তা বাস্তবায়নে জাতিসংঘ, G20 এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাকে বিনিয়োগের অনুরোধ জানাই। 11 নম্বর ইউনেস্কো সদর দপ্তরে 193 সদস্য রাষ্ট্র ও 11 সহযোগী সদস্য বিশিষ্ট জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিকভাবে প্রবর্তিত সৃজনশীল অর্থনীতিতে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান করি। উগান্ডার বেসরকারি সংস্থা মোটিভ ক্রিয়েশনস লিমিটেড এই পুরস্কার অর্জন করে। আমি মনে করি মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে বিশ্ব মানবতা ও শান্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের প্রতি পুরস্কার প্রবর্তন সবচেয়ে উপযুক্ত সম্মান। প্রতিষ্ঠানটিকে $50,000 ও একটি ক্রেস্ট প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠানে মঞ্চে আমার সঙ্গে আমার ছোট বোন রেহানা এবং ইউনেস্কোর মহাপরিচালক উপস্থিত ছিলেন। এছাড়া ফ্রান্সের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী ডেলিগেট বৃন্দ সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণও উপস্থিত ছিলেন।
11 নভেম্বর ইউনেস্কোর 41তম সাধারণ অধিবেশনে প্রথমবার মতো আমি অংশগ্রহণ করি। আমার বক্তব্যে আমি শিক্ষাকে মৌলিক মানবাধিকার এবং মানব সমাজের উন্নয়নের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ সরকার গৃহীত নানা যুগান্তকারী উদ্যোগের কথাও তুলে ধরি। 12 সেপ্টেম্বর আমি ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আমি আমার বক্তব্যে কোভিড-19 বিরূপ প্রতিক্রিয়া থেকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা খাতকে রক্ষা করার লক্ষ্যে ডিজিটাল সরঞ্জাম ও পরিষেবা, ইন্টারনেট অ্যাক্সেস, ডিজিটাল বিষয়বস্তু এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে অধিকতর বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করি। সফরকালে ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক মিস আদ্রে অ্যাজুলে এবং সাবেক মহাপরিচালক মিস ইরিনা বোকাবোর সঙ্গেও আমার পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। সাংবাদিক ভাই বোনেরা, প্যারিস সফরকালে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সম্মতিপত্র স্বাক্ষরিত হয়, অর্থাৎ MOU। এর মাধ্যমে আমরা আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের পাশাপাশি সম্ভাব্য প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছি। পাশাপাশি কোভিড-19 ব্যবস্থাপনায় 200 মিলিয়ন ইউরো সহায়তা, টেকসই পানি সঞ্চালন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রকল্পে 130 মিলিয়ন ইউরো সহায়তা এবং বিমান চলাচল খাতে প্রযুক্তিগত সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান সংক্রান্ত পৃথক পৃথক 3টি চুক্তি স্বাক্ষরিত হয়। কোভ্যাক্সের আওতায় ফ্রান্স বাংলাদেশকে 20 লাখ কোভিড-19 ভ্যাকসিন প্রদানের ঘোষণা দিয়েছে। এছাড়াও ফ্রান্স থেকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য ফ্রান্সের ব্যবসায়ীদের সংগঠন মুভমেন্ট অব দ্য এন্টারপ্রাইজ অফ ফ্রান্সের MEDEF এর সঙ্গে আমাদের ব্যবসায়ীদের সংগঠন FBCCI একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। যুক্তরাজ্য ফ্রান্স সফরকালে প্রবাসী ভাই বোনদের সঙ্গেও আমি মত বিনিময় করি, যদি এটা ভার্চুয়াল হয়, কিন্তু প্রতিটি জায়গায় আমি প্রবাসীদের সঙ্গে আলাপ করি, কথা বলি এবং ভার্চুয়ালি মিটিং করি। যাক, আমি আমার সফর সম্পর্কে অবশ্য আপনারা সবই অবগত আছেন, তারপর এটুকু আমি জানালাম। তো সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আর এবারে সবাই একসাথে বসতে পারলাম না, তবে আমার মনে হয় আমরা অফিসে কিন্তু ব্যবস্থা করতে পারতাম, আরও খোলা জায়গা ছিল আমাদের। আমি সেটা অবশ্য প্রস্তাব রেখেছিলাম, ইনশাআল্লাহ আগামীতে আমরা আবার একসঙ্গেই হতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই হেমন্ত সন্ধ্যায় আপনাকে শুভেচ্ছা, সফলতা। আমি অন্য কোনো বিষয়ের অবতারণা না করে একটি সুনির্দিষ্ট বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে 1977 সালের 2রা অক্টোবর যে ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে সেখানকার যারা নিহত তাদের পরিবার এখনো পর্যন্ত রাস্তায় নানাভাবে আন্দোলন করছে, বক্তব্য দিচ্ছে, কিন্তু তারা কিন্তু কোনো রকম সুরাহা পায়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো বলেছিলেন এর আগে যে এ ব্যাপারে, এই ধরনের হত্যাকাণ্ডের ব্যাপারে অবশ্যই একটা কমিশন হবে এবং একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি কি আপনার কাছ থেকে এই জিনিসটার ব্যাপারে জানতে পারি? কারণ ভয়ঙ্কর খারাপ অবস্থার মধ্যে তারা কিন্তু কালাতিপাত করছে এবং একটা অদ্ভুত ধরনের হতাশা তাদেরকে গ্রাস করেছে। একই সঙ্গে এই হতাশার আরো সম্প্রসারিত রূপ হচ্ছে যে বিটিভিতে 1975 সালের 7ই নভেম্বর যে হত্যাকাণ্ড হয়েছিল, 4 জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল, তার কিন্তু এখনো পর্যন্ত কোনো ফয়সালা, কোনো কিছু হয়নি। অর্থাৎ এই জিনিসগুলো যতদিন পর্যন্ত এভাবে ঝুলে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের ভেতরের যন্ত্রণা এবং ক্রন্দন এটা উপশম ঘটবে না। তা এই ব্যাপারে কি কোনো কমিশন গঠন করার কিংবা কোনো কিছু ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আপনার আছে? ধন্যবাদ। অনেক ধন্যবাদ যে বহুদিন পরে হলেও অন্তত মানুষের মনে এই প্রশ্নটা জেগেছে। 75-এ জাতিপিতাকে হত্যার পর বাংলাদেশে 19টা কূপ হয়, আর প্রতিটি কূপ পর সেনাবাহিনীর হাজার হাজার সৈনিক
এবং অফিসার এবং বিশেষ করে মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল জিয়াউর রহমান সরাসরি নিজে, এবং তারই নির্দেশ এবং সে মানে নিজে সরাসরি মানে এই মৃত্যুদণ্ড দিত, প্রহসনমূলক বিচার, এবং এটা শুধু মানে ফাঁসি দেওয়া না, বলতে গেলে মানে সামরিক আদালতে বিচার অথবা সেখানে কোর্ট মার্শাল, এবং কোর্ট মার্শালের ফলে তাদেরকে নির্মমভাবে হত্যা করে। প্রকৃতপক্ষে কত মানুষ মারা গেছে এবং কত পরিবার তাদের আপনজনের লাশ পায়নি বা কত, এই ব্যাপারটা কিন্তু কখনো সেভাবে কেউ তুলে ধরেননি। তো এতকাল পর হলেও যে বিষয়টা সামনে এসছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবং টেলিভিশনে যে 4 জনকে হত্যা করা হয়, সেখানে কিন্তু আমার একজন ফুফাতো ভাইও ছিলেন, সে একজন ক্যামেরাম্যান ছিল, হ্যাঁ সেও ছিল, এবং তাদেরকে হত্যা করে তাদেরকে বস্তাবন্দি করে ওই টেলিভিশনে বিল্ডিং, আগে ওখানে তো আসলে ডিশ ছিল, খানা ছিল এবং পানি ছিল, বিল ছিল, ওর ভিতরে ফেলে রাখে। তার কাপড়টা দেখে তারপর তাদের 4 জনকে চিহ্নিত করা হয়েছিল। ফিরোজ কবির চৌধুরী ছিল আমার আব্বার আপন মানে ফুফাতো বোনের ছেলে, আমার উপর মানে আমার ফুফাতো ভাই। তো এইভাবে কিন্তু এই হত্যাকাণ্ডগুলি ঘটেছে। এখন তাদের আমি যখন এসেছি অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, অনেক পরিবারের কাছে আমি গিয়েছি, দেখা হয়েছে অনেকের সাথে, কিন্তু এই যে এক একটা হয়েছে আর কত মানুষ মারা গেছে এবং প্রতিটি কারাগারে কত মানুষকে যে ফাঁসি দেওয়া হলো, সেই হিসাবটাও কিন্তু কেউ বের করেননি। কোনো সাংবাদিক আজ পর্যন্ত এটা নিয়ে কোনো তদন্ত করেননি। এখন আমরা গুম খুনের কথা শুনি, আমাদের বিরুদ্ধে তো অপপ্রচার অনেক কিছু হচ্ছে, কিন্তু 75-এর পর থেকে যে এই ঘটনাগুলি শুরু এবং এত হাজার হাজার মানুষের মৃত্যু, সেটা আমি ধন্যবাদ জানাই যে অন্তত আপনাদের কিছুটা হলে এই ব্যাপারে চেতনা ফিরেছে এবং আপনারা কথাটা তুলেছেন। আমি আশা করি এখন এই ব্যাপারে আরও তথ্য সংগ্রহ হবে এবং কিভাবে নির্বিচারে এদেশের মানুষকে জিয়াউর রহমান হত্যা করে গেছে সেটা আপনারা পাবেন। আর আমরা তো নিজেরাই ভুক্তভোগী। আমি একজন নাগরিক হিসেবে আমার বাবা মা ভাইয়ের হত্যার বিচার আমি পাইনি এবং আমি মামলা করতে পারিনি। আমার মামলা করার অধিকারটুকু ছিল না। 81 সালে ফিরে আসার পর আমাকে অপেক্ষা করতে হয়েছে। যখন আমি ক্ষমতায় আসতে পেরেছি তখনই সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে তারপর সেই মামলা করতে সক্ষম হয়েছি। তার আগে কিন্তু মামলাও করতে দেওয়া হয়নি। আমার যে একটা নাগরিক অধিকার, আমি এবং 15 আগস্টে যারা আমরা আপনজন হারিয়েছি, আমাদের কোনো পরিবারের কোনো সদস্যের সেই অধিকারটুকু ছিল না যে আমরা একটা মামলা করি বা বিচার করি, বিচার চাই। বিচার চাওয়ার অধিকারটুকু ছিল না। এটা হলো বাস্তবতা। তো যা আপনি এটা বলছেন, আমরা এ ব্যাপারে অবশ্যই আমি মনে করি যে আমাদের সাংবাদিক বন্ধুদেরও এ ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। আর আপনি যখন বলছেন, আমি সরকারের পক্ষ থেকে অন্তত ফাঁসি কাদের দেওয়া হলো সেটা বিশেষ যেগুলি জেলখানায় ফাঁসি দেওয়া হয়েছে সেগুলি হয়তো তথ্য পাওয়া যাবে, কিন্তু ফায়ারিং স্কোয়াডে যাদেরকে মারা হয়েছে কোর্ট মার্শাল করে তাদের সবার খবর কিন্তু পাওয়া মুশকিল। মানে আমি জানি না পাওয়া যাবে কিনা, তবে আমরা একটা খবর নেব, খোঁজ নেব এবং এই ব্যাপারে আমরা দেখব। এবং এই পরিবারগুলি তাদের যে অসহায় অবস্থা সেটাও আমার জানা আছে, কারণ এরকম যারা আপনজন হারিয়েছে আমিও তো তাদের একজন, কারণ আমরাও তো সমান ভুক্তভোগী, কাজে আমরা এটা জানি। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম শাহজাহান সর্দার, আমি বাংলা জার্নালের সম্পাদক। আপনার বিশ্ব জলবায়ু সম্মেলন এবং ফ্রান্স সম্মেলনে আপনাকে আবর্তিত হয়ে যে কর্মকাণ্ড হয়েছে তা বাংলাদেশের গণমাধ্যমে অত্যন্ত ভালোভাবে প্রকাশ হয়েছে, বিশ্ব গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। আপনার উজ্জ্বল উপস্থিতি আমাদের দেশকে, জনগণকে গৌরবান্বিত করেছে, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি আপনার কাছে সাম্প্রতিক বিষয়ে একটি প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনি যখন দেশের বাইরে ছিলেন তখন ডিজেলের দাম অনেক বেড়ে গেছে, বাড়ানো হয়েছে। ডিজেলের দাম বাড়ানোর সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই সারা বাংলাদেশে পরিবহন ধর্মঘট শুরু হয়।
যে কারণে দেশের মানুষের, সাধারণ মানুষের অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। এই ডিজেলের দাম বাড়ানোর সাথে সাথে পরবর্তীকালে বাসের দাম বাড়া হয়েছে, লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে, সমস্ত কিছু বাড়ানো হয়েছে এবং জিনিসপত্রের দামও অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা জানতে পেরেছি যে বিদ্যুতের দামও নাকি দফা বৃদ্ধি করা হবে। তো এই অবস্থায় আপনার জনগণের বিষয়টি আপনার সবসময় চিন্তা আসে, বিশেষ করে কৃষকের বিষয়টি। ডিজেলের দাম বৃদ্ধির কারণে কিন্তু কৃষকেরও আপনার অনেক কৃষক মারাত্মক প্রভাব পড়েছে। তা আপনি এই বিষয়টি একটু মিনিমাইজের বা রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট দিয়ে কৃষকের উপর থেকে বা জনগণের উপর থেকে এটা প্রত্যাহার করার কোনো চিন্তা ভাবনা আপনার আছে কিনা, আমি বিষয়টি জানতে চাই। দেখুন, জনগণের প্রতি আমাদের যে দায়িত্ববোধ সে সম্পর্কে আমরা সবসময় সচেতন, এবং এই করোনাকালীন সময়ে আমরা কিন্তু একবার গ্রাম পর্যায় পর্যন্ত কৃষক, শ্রমিক থেকে শুরু করে সাধারণ সকলে, শিক্ষক, মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে কোনো শ্রেণী পেশার মানুষ নাই যাদেরকে আমরা নগদ অর্থ দিয়ে সহায়তা না করেছি, একবার না বারবার। জিনিসপত্রের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে বা ইনফ্লেশন রেটটা যাতে নিয়ন্ত্রণে, তার ব্যবস্থাও আমরা নিয়েছি এবং উৎপাদন বাড়াবার সব রকম ব্যবস্থা আমরা নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে সারা বিশ্ব বাজারে যখন তেলের দাম বেড়ে গেছে, আমাদেরকে তো তেল কিনে আনতে হয়। আপনারা কি বলতে পারেন যে আমরা কত টাকা ভর্তুকি দিই বছরে? একজন সাংবাদিকও বলতে পারেন কিনা বলেন তো, কত টাকা ভর্তুকি দিতে হয় বলেন? 19,000 কোটি টাকা। 23,000 কোটি টাকা। আমি এটা হলো শুধুমাত্র ডিজেলের ক্ষেত্রে। আমি এগ্রিকালচারটা বাদ দিয়ে 9,000 কোটি টাকা বাদ দিয়ে আমি বলেছি। হ্যাঁ, ঠিকই বলছেন আপনি, ধন্যবাদ। 23,000 কোটি টাকা শুধু ডিজেলে এবং বিদ্যুৎ এবং আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে 53,000 কোটি টাকা আমরা ভর্তুকি দিয়ে থাকি। বিদ্যুৎ কৃষক কিন্তু তাদেরকে কিন্তু আমরা বিদ্যুতে বিশেষ ছাড় দিয়ে থাকি, এবং সারের দাম থেকে শুরু করে সবই কিন্তু আমরা দাম কমিয়েছি। যে সার 90 টাকা ছিল তা মাত্র 15-16 টাকা এখন কৃষকের হাতে আমরা পৌঁছে দিচ্ছি। প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে সব রকম সহায়তা দিচ্ছি। উপকরণ কার্ড দিয়ে দিয়েছি যার মাধ্যমে ভর্তুকি যায়, এই ভর্তুকি টাকা সরাসরি কৃষকের হাতে পৌঁছায়। 10 টাকায় কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, তাদের টাকা এদিক ওদিক হবে না, সম্পূর্ণ টাকাটা তাদের হাতে পৌঁছে যায়। তাতে তাদেরও একটা সাশ্রয় হয়, যেহেতু তারা কার্ড পাচ্ছে এবং সরাসরি তাদের কাছে টাকা চলে যাচ্ছে, তাদের যেটুকু প্রয়োজন তারা ক্রয় করে বাকি টাকাটা সাশ্রয় হয়। কাজে সেদিক থেকে সর্বক্ষেত্রে আমরা কিন্তু সব রকম ব্যবস্থা নিচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছে যে ডিজেলের দাম যখন বেড়ে গেছে এবং সাথে সাথে আমাদের প্রতিবেশী দেশেও বেড়ে গেছে, আর যত বেশি একটা গ্যাপ থাকবে তা আমরা সেটা পূরণ করবো কি দিয়ে, কোথা থেকে? ইতিমধ্যে এত টাকা আমরা ভর্তুকি দিই, তাহলে আরও কত টাকা ভর্তুকি আমরা দিতে পারবো? এরপর আপনি জানেন যে এবার করোনার সময় আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকলের জন্য বিশেষ প্রণোদনা দিয়েছি। সেখানে এমনকি সুদের হার আমরা কমিয়ে অর্ধেক তারা দেবে আর অর্ধেক সরকারের পক্ষ থেকে দিয়ে আমাদের প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস শিল্প থেকে শুরু করে সব কিছু যেন চালু থাকে তার ব্যবস্থা যেমন আমরা নিয়েছি। শ্রমিকরা বেতনটা যাতে পায় তার জন্য আমরা এই বিশেষ প্রণোদনা দিয়েছি। আমাদের উপায়টা কি, উপার্জনটা কি? আমাদের নিজস্ব কি সম্পদ আছে? অনেক উন্নত দেশ আপনি যান, সেখানে এখন খাদ্যের জন্য হাহাকার। সুপার মার্কেটে মানুষ বাজারে যায়, সুপার মার্কেট খালি, জিনিস নাই। এটা আমি একবার স্বয়ং লন্ডনের কথা বলছি। কিন্তু আমাদের দেশে কিন্তু সেই হাহাকারটা আপনারা দেখেননি, সেই হাহাকারটা কিন্তু নাই। কাজে আপনাদের এটাও বিবেচনা করতে হবে যে একটা সরকারের পক্ষ থেকে, তারপর হচ্ছে আমাদের সবাই তো টাকা উপার্জন করে, ট্যাক্স কতজন দেয়? কারণ বাড়ি গাড়ি বা সম্পদ বা চাল চলন কোনো দিকে কিন্তু কোনো কমতি নাই, কিন্তু সেই তুলনায় কতজন সত্যিকারভাবে ট্যাক্স পে করে? সেদিক থেকে সংখ্যা কিন্তু খুবই কম। ট্যাক্সটা ফাঁকি দেওয়ার দিকেই সবাই নজর।
এবার সেটাই হলো বাস্তবতা। তাহলে সরকারের টাকাটা আসবে কোত্থেকে? তাহলে কি দেউলিয়া হয়ে যেতে হবে? একটা বিষয় হচ্ছে আজকে বিদ্যুতের জন্য একসময় হাহাকার ছিল, আজকে তো বিদ্যুৎ সবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, কিন্তু সেই বিদ্যুতেও তো আমাদের ভর্তুকি দিতে হচ্ছে। আমাদের উৎপাদন খরচ তো আমরা তুলতে পারছি না। গ্যাসের সমস্যা একসময় বললো গ্যাসে দেশ ভাসে, গ্যাস বিক্রি করতে হবে। আপনারা জানেন ভালো করে 2001 সালে গ্যাস বিক্রির প্রস্তাব আসলো, আমি রাজি হইনি। কারণ আমি এই দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে, এই দেশের মাটি মানুষ, এই দেশের সব কিছু আমার জানা আছে। আমি তখনই বলেছিলাম যে যারা আজকে বলছে গ্যাস ভাসে, আমি এটা বিশ্বাস করি না, আমাকে সার্ভে করে এটা প্রমাণ দিতে হবে। কিন্তু সেই সার্ভে একবারই করেছিল আমেরিকা, আর কেউ আর দ্বিতীয়বার করেনি। যখনই করেনি তখনই আমার সন্দেহ হচ্ছে যে ব্যাপারটা কি। কিন্তু তারপর আমার উপর প্রেশার যে গ্যাস বেচতে হবে, আর গ্যাস বাংলাদেশের বেচবে আমেরিকান কোম্পানি কিনবে ভারত, আমি রাজি হইনি। ফলাফল আমি 2001-এ ক্ষমতা আসতে পারিনি। আমি তার বলে আমার কোনো আফসোস নাই এই জন্য যে দেশের সম্পদ বেচে দিয়ে ক্ষমতা আসতে হবে, ওই রাজনীতি আমি করি না, একটা নীতি দিয়ে করি। তো সেই গ্যাসের যখন সমস্যা দেখা দিল, আমরা এলএনজি আমদানি করছি। এই এলএনজি আমদানি করতে তার পাইপলাইন করা, সেটাকে মানে সব জায়গায় পৌঁছে দেওয়া, সেখানে এলএনজির জন্য যে মানে স্টেশন তৈরি সব কিছু করতে যে আমার কত খরচ পড়ে, পার লিটারে আমার 60 টাকার মতো খরচ পড়ে। সেটা মাত্র 9 টাকায় আমরা এলএনজি সাপ্লাই দিচ্ছি, যাতে আমার ইন্ডাস্ট্রিগুলি চলতে থাকে ভালোভাবে। সেখানে আমাদের বিরাট ভর্তুকি দিচ্ছি আমরা। এই বাস্তবতাটা তো সবাইকে বুঝতে হবে। হ্যাঁ, আমাদের বিরোধী দল কিছু থাকবে, আর কিছু তো আছেই, তারা তো বলবেন মানুষের কষ্ট যাতে না হয়, মানুষের যাতে খাদ্যের কষ্ট না হয়, সে বিষয়টা আমাদের বিশেষভাবে নজর আছে। আমরা তো বিনা পয়সায় খাদ্য দিচ্ছি, বিনা পয়সায় মানুষকে সাহায্য করে যাচ্ছি। দীর্ঘদিন করোনার কারণে বাস, লঞ্চ এগুলি চলাচল করতে পারেনি। যারা এই ব্যবসাটা করেন তাদেরও তো একটা কষ্ট ছিল, তাদেরও তো লোকসান ছিল। তারপর আমরা যে বিশেষ প্রণোদনা তাদের জন্য দিয়ে তাদের ব্যবসাটা যাতে চালু রাখে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। স্বাভাবিকভাবে যখন তেলের দাম বেড়েছে, তারাও একটু সুযোগ নিয়েছে দাম বাড়ানোর। সে দাম বাড়ানো নিয়েও তাদের যে দাবি ছিল, আমি কিন্তু বিদেশে ছিলাম, এটা ঠিক, বিদেশে ছিলাম বলে যে আমি দেশের থেকে দূরে ছিলাম তা কিন্তু না। এখন ডিজিটালের যুগ, কাজে আমার সাথে সবসময় যোগাযোগ ছিল, আলোচনা হচ্ছিল। কাজে তারপর তাদের সাথে অনেক বৈঠক করে আলোচনা করে একটা সমঝোতায় আমরা মানে নিয়ে আসা হয়েছে, দাম কমানো হয়েছে, বাসের ভাড়াটা একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হয়েছে। যে বিষয়গুলি আমরা করে যাচ্ছি। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করব যে আপনারা বলেন কত টাকা ভর্তুকি দেওয়া যাবে, তাহলে বাজেটের সব টাকা ভর্তুকিতেই দিয়ে দেব। এর পরবর্তীতে কিন্তু আর উন্নয়ন হবে না দেশে, এটাও দেখতে হবে। কারণ উন্নয়নের টাকাটা হয়তো তাহলে সব চলে যাবে ভর্তুকি দিতে। একটা সময় যখন তেলের দাম বিশ্ববাজারে কমে, ওই একটি সময় আমাদের ব্রেক ইভেন ছিল, তাতে আমাদের বিপিসি এবং এদের যেখানে যত লোন ছিল, ব্যাংকের কাছে লোন ছিল, এসেছিল, আমরা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েই তো এই টাকাটা নিয়ে আসি এবং তেলটা ক্রয় করি। কিছু টাকা আমরা পরিশোধ করতে তখন পেরেছিলাম, কারণ তখন একটা জায়গায় এসেছিল। তো সেটাও তো এখন আর নাই। এখন আবার আমার লোন বাড়ছে। আমি তো বিদেশে বসে যেতে তেল কিনতে হবে, ক্রুড অয়েল কিনতে হবে, কিনতে হবে, এবং সেখানে তো অনেক বেশি মূল্য। সেই ফাইলগুলি তো সই করতে হয়েছে আমাকে, কারণ আমাকে কিনতে হবে। তারপরে এই যে উচ্চ মূল্যে কিনে সর্বনিম্ন মূল্যে যে দিচ্ছি, এবং সেখানে একটা বিরাট অঙ্কের যে ভর্তুকি দিচ্ছি, এটা সামঞ্জস্য কীভাবে করব? এটা যদি আমাদের বুদ্ধিজীবীরা বা আপনারা সাংবাদিকরা একটু পরামর্শ দেন, তাহলে আপনারা যেভাবে বলবেন সেভাবে করে দেবো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই বিষয়টা একটু আপনাদের বিবেচনা করতে হবে। দেখুন, আমি গালভরা মানে সবাই মন রক্ষা করে কথা বলে আমার ক্ষমতা থাকার দরকার নাই। যেটা বাস্তবতা আমি সেটা বলবো, কারণ দেশটা যখন আমি চালাচ্ছি, দায়িত্বটা অবশ্যই আমাকে নিতে হবে। ভালো মন্দ সবই আমাকে নিতে হচ্ছে, আমি নিচ্ছি। কিন্তু যেখানে এই বিষয়গুলি বাস্তব সম্মত, সেটা তো আমাদেরকে দেখতেই হবে। ধন্যবাদ। মানুষের কষ্ট হবে না, মানুষের কষ্ট যাতে না হয় সেটা আমরা দেখবো। আমি প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে। আপনি জানেন যে গত 11 তারিখে দ্বিতীয় দফায় নির্বাচন হয়েছিল ইউনিয়ন পরিষদের, এবং
সেই নির্বাচনী সহিংসতায় নির্বাচনের দিন থেকে শুরু করে আগে পরে এখন পর্যন্ত কমপক্ষে 46 জন মানুষের প্রাণহানি ঘটেছে, যেটি খুবই দুঃখজনক। আপনার দলের সাধারণ সম্পাদক সেটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং একজন মন্ত্রী বলেছেন যে নির্বাচনের সময় এরকম একটু ঝগড়াঝাটি হয়েই থাকে। আরেকজন মন্ত্রী বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী একার পক্ষে এই আইন শৃঙ্খলা রক্ষা দেখা সম্ভব নয়, ওইখানে একজন প্রতিমন্ত্রী দরকার। এরকম নানাজন নানা কথা বলছেন। আর গ্রাম পর্যায়ে আমরা যেটি সাংবাদিক হিসাবে লক্ষ্য করেছি যে আপনার তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরাও মনে করে যে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে সহিংসতা বেড়ে গেছে, নির্বাচন পর্যবেক্ষকদেরও সেরকম মত। তো এইরকম বাস্তবতায় স্থানীয় বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকেই কন্টিনিউ করবেন কিনা বা নতুন কোনো চিন্তা করা যায় কিনা সহিংসতা কমানোর জন্য, এটি হচ্ছে একটি প্রশ্ন। আর যেহেতু সুযোগ পাওয়াই গেল, আরেকটি আজকের একটি তাজা প্রশ্ন করতে চাই। সকালে সংসদে আপনি বলেছিলেন যে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে তারা র্যাব সৃষ্টি করেছে এবং তারপরেই বাংলাদেশে ক্রস ফায়ার শুরু হয়। এটি খুবই সত্যি কথা, কিন্তু আমরা যতদূর মনে করতে পারি 2008 সালের আপনার যে নির্বাচনী অঙ্গীকার ছিল দিন বদলের সনদ, সেখানে আপনি পরিষ্কার ভাষায় বলেছিলেন আওয়ামী লীগ মহাজোট ক্ষমতায় গেলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা হবে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে, এবং প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের উপার্জন এবং আয় ব্যয়ের হিসাব প্রতি বছর জনসমক্ষে প্রকাশ করা হবে। তো ওই সনদের অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে, কিন্তু এই জায়গাটিতে আমরা কোনো অগ্রগতি দেখিনি। যদি দয়া করে উত্তর দেন কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। আপনার প্রশ্নের শেষের থেকেই আসি। আয় ব্যয়ের হিসাব কিন্তু প্রতিবার একেবারে নির্বাচন কমিশনের কাছে প্রত্যেকটা সংসদ সদস্যকে দিতে হয় এবং সেটা কিন্তু দেয়া হচ্ছে। যেহেতু এক জায়গায় দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু প্রকাশ হচ্ছে এবং আপনারাও জানতে পারছেন, আপনারা লিখছেনও, কাজে এখানে কোনো ঘাটতি নাই। আয় ব্যয়ের হিসাব দেওয়া হবে যেটা বলা হয়েছিল সেটা কিন্তু আমরা রক্ষা করছি। দ্বিতীয়টা আসেন র্যাব সৃষ্টি। হ্যাঁ, এটা তো বাস্তব কথা। বিএনপি 2001-এ যখন 2001-এর 1 অক্টোবরের নির্বাচনের কথা একটু স্মরণ করেন তো, কত মানুষ তখন হত্যা হয়েছিল, কত মেয়ে রেপ হয়েছিল, কত মানুষের হাত কাটা, চোখ তুলে নেওয়া, ঘর বাড়ি দখল, কীরকম সহিংসতা হয়েছিল। আশা করি সে কথাটা ভুলে যাননি। অবশ্য বাঙালি ভুলে যায় খুব তাড়াতাড়ি। 6 ঋতুর দেশ, 2 মাস পর ঋতু বদলালেই তো সব আপনারা ভুলে যান। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের সহিংসতা কোন নির্বাচনে কবে না হয়েছে সেটা হলো বাস্তব। তবে এটা ঠিক যে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবসময় এর আগেও হয়েছে, এখন হচ্ছে, কিন্তু সেটা হোক, আমরা সেটা চাই না। কারণ এই যে মানে একটা হানাহানি, প্রাণ হারা হবে মানুষ ভোট দিতে, এটা আমরা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না। কিন্তু মুশকিল হচ্ছে এখানে, হ্যাঁ আমরা শুধু চেয়ারম্যানের পদে আমরা প্রতীক দিচ্ছি, কিন্তু সেখানে মেম্বারদেরও ইলেকশন হয়, সেখানে কোনো প্রতীক থাকে না। কিন্তু আপনারা যদি ঘটনাগুলি দেখেন, এই মেম্বারদের মধ্যেও গোলমাল, তাদের মধ্যে মারামারি কাটাকাটি। শুধু যে চেয়ারম্যান প্রতীক দিচ্ছি দেখেই সেখানে সংঘাত হচ্ছে তা কিন্তু না। আবার তৃণমূলে এটা হচ্ছে, হয়তো নমিনেশন একজনকে দেওয়া হচ্ছে, আরও অনেকের আকাঙ্ক্ষা থাকে, তারা যায় এবং ইলেকশন তো সবাই করছে। আমরা যেমন আওয়ামী লীগের নামে করছি, বিএনপির নাম ছাড়া করছে, অন্যান্য দলও করছে না তা কিন্তু না, কারণ তার সিদ্ধান্তই রয়েছে তারা দল নিয়ে করবে না। তো সেখানে এই যে হানাহানি মারামারিটা ঠিক কোথায় কোথায় কাদের মধ্যে হচ্ছে সেটা আপনারা দেখেন। আমার দলের ভিতরে যেগুলি হবে আমরা অবশ্যই সেগুলি ব্যবস্থা নেব। শুধু অবস্থা না, আমরা যাদের নমিনেশন দিয়েছি তার বাইরে যারা নির্বাচন করেছে বা যতই ভালো ক্যান্ডিডেট হোক, আমরা কিন্তু বিদ্রোহীদের নমিনেশন দেইনি। আর এবারেও আমরা দেখছি যে বিদ্রোহী হয়েছে, এত বড় একটা দল হবে, কিন্তু আমার দলের কোনো নেতৃত্ব, সেটা ইউনিয়ন পর্যায়ে হোক, ওয়ার্ড পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, যারাই দলের সিদ্ধান্তের বাইরে কাজ করেছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব, সেটা আমরা ছাড়বো না। কিন্তু এর বাইরে যারা এই ধরনের হানাহানি করলো তাদের ব্যাপারে, কারণ তারা যেহেতু দলীয়ভাবে ইলেকশন করেন, এদিকে তাদের দলের নামটা আসছে না, সেদিক থেকে তাদের চালাকিটা ভালোই, এটা আমি বলবো ভালো একটা চালাকি তারা করে নিয়েছে। ইলেকশনও করছে, আবার মারামারিও করছে, আবার উস্কায়ও দিচ্ছে, আবার আমাদের হয়তো বিদ্রোহীকে সমর্থন দিয়ে সেখানে আরও একটা মারামারি বাঁধিয়ে দিচ্ছে, এটা তো হচ্ছে।
কাজে সেটাও তো আপনারা খোঁজ করেন যে এই হানাহানিগুলি কোথায় হচ্ছে। কিন্তু এটা ঠিক যে নির্বাচন নিয়ে কোনো রকম প্রাণহানি হোক, এটা আমরাও কখনো এটা চাই না, এটা হওয়া উচিত না। এবং এর জন্য যেখানে যেখানে এ ধরনের ঘটনা ঘটেছে সেখানে সেখানে যথাযথ ব্যবস্থা অবশ্যই আমরা নিচ্ছি। এবং আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটা কিন্তু আমরা রক্ষা করে যাচ্ছি। এবং আমাদের বলছি যে বিচার বহির্ভূত হত্যা হবে না, সেটা হচ্ছে না। কিন্তু ঘটনাচক্রে কিছু কিছু ঘটনা যখন ঘটে যায় তখন সেটা সাথে সাথে কিন্তু সেটা তদন্ত হয়। এবং এ ধরনের যদি কেউ অন্যায়ভাবে কেউ কোনো ঘটনা ঘটছে, সেটা র্যাবই হোক, পুলিশই হোক, যেই হোক, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বিচারও হচ্ছে। যেহেতু এটা আমাদের কোনো নির্দেশ না বা বিচার বহির্ভূত হত্যা, তার এই ধরনের ঘটনা যখনই ঘটছে তার সঙ্গে যারা জড়িত থাকছে বা কিছু হচ্ছে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। একেবারে টোটাল বন্ধ করে দেওয়া এটা পৃথিবীর কোন দেশে না হচ্ছে? আপনি আমেরিকার দিকে তাকান তো, একটা বাচ্চা ছেলে পকেটে খালি হাত রাখলো, আপনি পুলিশ গুলি করে মারলো, আর একজনের পুলিশ পাড়া দিয়ে গলা পাড়া দিয়ে মেরে ফেলে দিল। সেগুলি কি বিচার বহির্ভূত হত্যা না? লন্ডনে যে সেই দিনটা একজন এমপি তার অফিসে বসে আছে, সেখানে ৪৫ বছর ধরে সে ওখানে এমপি, তার সেখানে ঢুকে ছুরি মেরে ফেলে দিল। ব্রিটেনের মতো জায়গায় স্বাভাবিকভাবে এখানে আমার বোনের মেয়ে, সেও সংসদ সদস্য, সেও একজন এমপি। আমি খুবই চিন্তা করে গেলাম, তাড়াতাড়ি ফোন করা, খোঁজ নেওয়া ওর কী অবস্থা কেমন আছে। যেখানে এত একজন পুরনো এমপি, তাকে তার অফিসের মধ্যে সে ওদের প্রত্যেকটা এমপির যে নিজস্ব অফিস সেখানে বসে তারা তাদের এলাকায়, এটা হলো নিজের এলাকায়, সেখানেই যে তাকে সে এত জনপ্রিয়, ৩৫ বছর ধরে সে এমপি, ওখানে তাকে যে ছুরি মেরে দিয়েছে, কি বলবেন সেখানে? কই সেখানে তো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে কাউকে তো সোচ্চার হতে দেখি না। একজন আমাদের বাঙালি হেঁটে যাচ্ছে রাস্তায়, তাকে সরাসরি ছুরি দিয়ে মেরে দিল। আমেরিকার মতো জায়গায় একজন মুক্তিযোদ্ধা বা বেড়াতে গেছেন আত্মীয় বাড়িতে, তিনি একটু মুসল্লি মানুষ, তাকে সবাই নিয়ে গেছেন মসজিদে, তিনি মসজিদে ইমামতি করেছেন, করে ফিরে আসছেন, সঙ্গে তাকে মেরে ফেলে দেওয়া হলো। তো এই ঘটনাগুলির সঙ্গে আপনারা তুলনা করেন বাংলাদেশের বা আমেরিকার মতো বিশাল দেশ, বাংলাদেশের যে জনসংখ্যা মাত্র তার দ্বিগুণ জনসংখ্যা, এর বেশি না। আর বাংলাদেশ ওদের যে কোনো একটা ছোট্ট রাষ্ট্রের সমান একটা দেশ, তাদের জনসংখ্যার অর্ধেকের বেশি আমাদের এখানে, যেখানে এইরকম একটা ঘন বসতিপূর্ণ জায়গা। তারপরেও আমরা আমাদের আইন শৃঙ্খলা অনেক নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। তারপরেও ঘটনা যেগুলি ঘটে সাথে সাথে তার ব্যবস্থা কিন্তু নিই। কাজে নির্বাচনী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে দেখেন না, এ কথাটা বললে ভুল বলবেন। আমার মনে আবার একটু পরে বাকি অবস্থাগুলি দেখে কি কি পদক্ষেপ নিয়েছি সেটার সাথে তুলনা। আমি ২১ টেলিভিশন, হ্যাঁ বলেন, শুনি। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে যুদ্ধ অপরাধী হিসেবে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, কিন্তু যুদ্ধ অপরাধ সংগঠন করেছে যারা সাংগঠনিকভাবে, তাদের জন্য একটা আইনি পরিবর্তনের কথা উঠেছিল, সেটা আজও হয়নি। এটার ব্যাপারে কি কোনো পদক্ষেপ নেবেন? ধরুন বাংলাদেশে কিন্তু গেরিলা যুদ্ধ হয়েছে, এটা মনে রাখবেন। এবং গেরিলা যুদ্ধের অর্থটা কি? এখানে কিছু মানুষ হ্যাঁ সামনে হয়তো শান্তি কমিটিতে নাম লিখিয়েছে বা কোথাও লিখিয়েছে, যারা পাকিস্তানি আমাদের সেনা বা তাদের দোসর তা ছিল, হয়তো তাদের সঙ্গে একটা সম্পর্ক রেখেছে, ঘরের ভিতরে মুক্তিযোদ্ধাদের ঠাঁই দিয়েছে, বাড়ির মেয়েরা খাবার রান্না করে তাদের খাইয়েছে, তাদের অস্ত্র রেখেছে, তাদের বিভিন্ন অপারেশনের সহযোগিতা করেছে। সামনে হয়তো বৈঠকখানায় একজন মুরব্বী বসে থেকে এটাকে আমি বলবো কভার দিয়েছে। এভাবেই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে। কাজে সেগুলি ঠিকই যাচাই বাছাই করে যারা প্রকৃত যুদ্ধ অপরাধী তাদের বিচার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন।
ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করে সেই বিচার শুরু হয়, কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই বিচার বন্ধ করে দিয়ে যে 22,000 যারা সাজাপ্রাপ্ত ছিল এবং অ্যারেস্ট ছিল তাদের সবাইকে মুক্ত করে নিয়ে আসে। যারা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিল তাদের নির্বাচন করার ভোটের অধিকার ছিল না, তাদের রাজনৈতিক দল করার অধিকার ছিল না, এবং সংবিধানের 12 অনুচ্ছেদ এবং 38 অনুচ্ছেদে স্পষ্টভাবে ছিল। জিয়াউর রহমান এসে সমস্ত বাতিল করে দেয় এবং ধর্মের নামে রাজনীতি এবং এই যুদ্ধাপরাধীদের ভোটের অধিকার এটা কিন্তু জিয়াউর রহমান দিয়েছিল। যদিও জিয়াউর রহমান তো আপনাদের কাছে অনেক বড় হিরো, অনেক কিছু, একটা গণতন্ত্রের প্রবর্তক, এই গণতন্ত্রের প্রবর্তকের কত হত্যাকাণ্ড করেছে কি করেছে সেটাও তো বলতে অনেকে ভুলে যান, লজ্জাও পান। কারণ যাই না কি মধু খাইয়েছে সবাইকে নাম বলতে পারবো না, কিন্তু আমি যেটা দেখেছি মানে সে 75 সালের পর থেকে আমি সেই জন্য বলছি। মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। একান্ত খালেদা জিয়া গ্রেনেড মেরে নিয়ে নিচ্ছে, সেজন্য একটু মেশিন লাগা শুনতে হয়। আপনাকে ধন্যবাদ জানাই দুটি কারণে, যে জলবায়ু সম্মেলনে বিবিসির মতো সংবাদ সংস্থা আপনাকে ওয়ান অফ দ্য টপ ডিলার কি বলে ডিল মেকার হিসেবে চিহ্নিত করেছে। এটা আমাদের জন্য আমাদের গুরুত্বপূর্ণ অবস্থানটাকে প্রতিষ্ঠিত করে। আরেকটি হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা দেশে অনেক কিছু করেছি, কিন্তু ইউনেস্কোর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই যে বিশ্বময় বঙ্গবন্ধুকে ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগটি, এটিও একটি বড় উদ্যোগ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে একটি ইনস্টিটিউট করেছি, নিশ্চয়ই আরও এখানে নতুন গবেষণা হবে। এবং আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে উগান্ডার যে প্রতিষ্ঠানটি এই পুরস্কারটি পেল তাদের অভিজ্ঞতাটি বাংলাদেশে আনা যায় কিনা, মানে তারা কেন পুরস্কারটি পেল এটি আমাদের তরুণদের মধ্যে জানানো যায় কিনা, এটি ইতিমধ্যে আমি ওই ইনস্টিটিউটের গভর্নিং বোর্ডে আছি যেহেতু সেখানে আলোচনা করেছি। আপনাকে দুইটি ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি লন্ডনে তারেক জিয়া সম্পর্কে অনেক কথা বলেছেন, সেটির পুনরাবৃত্তি চায় না, কিন্তু তারেক জিয়া একটি দলের নেতা বটে, কিন্তু বাংলাদেশের আইনে দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার কোনো চিন্তা আপনার আছে কিনা, বা আমাদের কোনো উদ্যোগ আছে কিনা? এক। 2 নম্বর হচ্ছে আবার উল্টোটা প্রশ্ন করি, যে বাংলাদেশে এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে বেগম খালেদা জিয়া আবার হাসপাতালে, তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পুরো সিদ্ধান্ত নাকি আপনার উপরই ন্যস্ত। এখন তার পরিবারের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে এরকম কোনো আবেদন আছে কিনা, এবং সরকার এই বিষয় নিয়ে কিছু ভাবছে কিনা? আর শুধুমাত্র জয় মামুনের প্রশ্নের লেস হিসেবে একটি বলি, যে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে বাংলাদেশে নির্বাচন আইসিইউতে গণতন্ত্র কি বলে লাইফ সাপোর্টে। আপনি যদি সব মিলিয়ে একটু বলেন। ধন্যবাদ। দেখুন, সবথেকে বড় কথা, আচ্ছা বিবিসি যেটা বলেছে সেটা বিবিসি বাংলা, আমি মনে করি যা কিছু অর্জন এটা বাংলাদেশের জনগণেরই প্রাপ্য। জনগণ আমাকে সমর্থন দিয়েছে, আমি বারবার সরকারে আসতে পেরেছি, দেশের জন্য কাজ করতে পেরেছি, সেজন্যই সেই সম্মানটা আসছে। এবং আমি শুধু নিজের দেশ না, আমার যেহেতু সারা বিশ্বে যে সব দেশগুলি জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত, আমি তাদের পক্ষ থেকে সবসময় কথা বলে থাকি, কথা বলে যাচ্ছি। যাও, সেজন্য এটা তুলেছেন, ধন্যবাদ। আমি একটু বলবো, ইউনেস্কো যে পুরস্কারটার বিষয়টা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে পুরস্কারটা দেওয়া হয়েছে, এটা আপনি দেখেছেন যে এটা হচ্ছে মানে যারা মানে বিশেষ করে যুব সমাজ, যাদের ভিতরে মানে একটা ইনোভেটিভ অর্থাৎ উদ্ভাবনমূলক জ্ঞান আছে, এবং যারা এই উদ্ভাবনমূলক কর্মকাণ্ড দিয়ে যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করাতে পারে, এবং ওটার নাম হচ্ছে মোটিভ। তারা ওই আর্ট, কালচার এবং নানা ধরনের কাজ করে থাকে, এবং তাদের মূল কাজগুলি আমরা যে ওদের পক্ষ থেকে যিনি পুরস্কার নিল তার সাথে আমরা কথাও বলেছি, এবং সে তাদের কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি। কাজে এটা আমাদের দেশেও কিন্তু অনেকে করে থাকে। এবং যেমন আমরা আমাদের আওয়ামী লীগের আমাদের যে গবেষণা প্রতিষ্ঠান ছিল CRI, আপনারা জানেন যে 2001 সালে খালেদা জিয়া ক্ষমতা আসার পর আমাদের এই গবেষণা প্রতিষ্ঠানটা আমরা 4 নম্বর রোডে একটা ফ্ল্যাট ভাড়া করে আমরা এটা পরিচালনা করতাম। খালেদা জিয়া অপারেশন ক্লিন হার্টের নামে সেটা বন্ধ করে দেয়, আমাদের 16টা কম্পিউটার নিয়ে যায়,
আমাদের প্রায় 300 ফাইল নিয়ে যায় নগদ টাকার, এবং আমাদের বই প্রায় 10,000 মতো বই ছিল, সব নিয়ে ওটা বন্ধ করে দিয়েছিল। যে কারণে পরবর্তীতে এটা আমরা একটা ট্রাস্ট করে আলাদাভাবে আমাদের এই সিআইআইটা আমরা চালু করেছি, এবং যেটা অনেক গবেষণামূলক কাজ করে যাচ্ছে, সেটা আপনারা অনেকেই জানেন। এই সিআইআইয়ের মাধ্যমেই আমরা ইয়াং বাংলা এবং আমরা আমাদের যুব সমাজকে কর্মসংস্থানের দিকে আগ্রহ করা, তার জন্য কিন্তু অনেকগুলি কাজ ইতিমধ্যে করেছি। যেটা আপনি জানেন যে সজীব জয় এবং রেজাওয়ান সিদ্দিক ববি সহ আমাদের কিছু ইয়াং এমপি এবং আমাদের সব আমাদের বিপু এখানে আছে নাকি, বিপু আসেনি, যা হোক আমাদের এমপি বিপু সবাই মিলে উদ্যোগ নিয়ে আমরা কিন্তু এই ছেলেমেয়েদেরকে মানে ওইভাবেই একটা প্রেরণা দেওয়া হয়েছে, এবং তাদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে, তাদের উপরে ট্যাব তুলে দেওয়া হয়েছে, তাদের বলা হয়েছে যে শুধু নিজেরা চাকরি না করে নিজেরা চাকরি দেবে, সেইভাবে নিজেদেরকে তৈরি করো, অর্থাৎ তাদেরও মোটিভেশন করা। আমরা কিন্তু এরকম অনেক উদ্যোগ কিন্তু এভাবে নিয়েছি, কাজ করেছি। এরকম আরও অনেক উদ্যোক্তা আছে বাংলাদেশে, এরকম ছোট ছোট অনেকেই কাজ করে যাচ্ছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের উদ্যোক্তা কিন্তু সৃষ্টি হচ্ছে, এবং এই যে উদ্যোক্তা সৃষ্টির জন্য আমরা কিন্তু আলাদা একটা বাজেটও রেখেছি, অর্থাৎ স্টার্ট আপ প্রোগ্রাম। এই স্টার্ট আপ প্রোগ্রাম যেটা, এটা কিন্তু এই ধরনের মানে যারা একেবারে তরুণ সমাজ, তারা যেন তাদের যে মেধা, তাদের যে বুদ্ধিবৃত্তি আছে, তাদের যে জ্ঞান আছে, যাদের যে মনন আছে, সেই শক্তি দিয়ে তারা যেন নিজেরা কিছু করতে পারে, উদ্যোক্তা হয়, এবং সাথে সাথে তারা যেন আরও 10 জনকে চাকরি দিতে পারে। এমনকি কোম্পানি আইন পরিবর্তন করে সেখানে ওয়ান ম্যান কোম্পানি করারও একটা সুযোগ আমরা করে দিয়েছি, যাতে এই ধরনের যুব সমাজরা তারা যদি ব্যবসা আসতে চায়, তারাও একটা কোম্পানি করে দিয়ে তখন তারই মাধ্যমে তারা এরকম আরও তরুণদের সম্পৃক্ত করে যাতে কাজ করতে পারে, সেটার জন্য করতে পারে, সেই বিষয়টাই কিন্তু মাথায় রেখে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। আর সেই সাথে সাথে উগান্ডায় এখানে একটা ইন্টারন্যাশনাল জুরিস বোর্ড ছিল, সেখানে যারা যারা প্রস্তাব পাঠিয়েছে, প্রায় 70টার উপর প্রস্তাব এসেছিল, সেগুলি সমস্ত যাচাই বাছাই করে উগান্ডার এই প্রতিষ্ঠানটিকে তারা বেছে নিয়েছে এবং তারা পুরস্কার দিয়েছে। এবং আমি খুব খুশি হয়েছি যে উগান্ডার মতো একটা দেশ, সেই দেশ থেকে একটা গ্রুপ তারা এই যে পুরস্কারটা পেল, সেটা সত্যি খুব আনন্দের বিষয়। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম তো মুছেই ফেলা হয়েছিল, 75 পরে তার নামটাই তো নেওয়া যেত না। তো 7ই মার্চের ভাষণ, সেটাও এখন ইউনেস্কো তার প্রামাণ্য দলিলে স্থান করে দিয়েছে। আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। এখন জাতির পিতা নামে একটি পুরস্কার প্রবর্তন হয়েছে, সেখানে উগান্ডা থেকে একটা তরুণ সমাজ তাদের তৈরি করা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা যারা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, সেই সুযোগটা তারা পেয়েছে। তা আমরা নিশ্চয়ই তাদের যে কাজের ধারাটাও আমরা নেব। তাছাড়া আমাদের নিজেদের দেশের ভিতরেও আরও যুব সমাজ এগিয়ে আসুক, ওই একখানা ডিগ্রি নিয়েই চাকরির পিছনে না ছুটে তাদের মেধা জ্ঞান দিয়ে তারা আরও নতুন কিছু করুক, সেটাই আমরা চাই। এবং সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা ইতিমধ্যে অনেক ব্যবস্থা নিচ্ছি। আর আপনারা জানেন যে এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিচ্ছি। এটা আমাদেরও কিন্তু 2008-এর নির্বাচন ইশতেহারে আমাদের একটা অঙ্গীকার ছিল, সেটা আজকে বাস্তবায়ন হয়ে গেছে। তো সেই ডিজিটাল বাংলাদেশ হওয়ার ফলে আছে সেখানে এই সুযোগটা আরও বেশি এসেছে যে এই ডিজিটাল ব্যবহার করেই কিন্তু আমাদের অনেক যুবকরা আজকে কাজ করার সুযোগ পাচ্ছে। আমরা ট্রেনিং দিচ্ছি এবং এই ট্রেনিং দিয়ে তারা এখন ফ্রিল্যান্সার হচ্ছে, শুধু নিজের দেশে না বিদেশেও তারা কাজ করতে পারছে। এবং তার জন্য একটা অ্যাপস করা হয়েছে যেখানে 9টা ভাষা শেখার সুযোগ আছে। কাজে এই অ্যাপসটার মাধ্যমে 9টা, এটা আমাদের আইসিটি মিনিস্ট্রি ওরাই করেছে, যে এই ভাষা শিখে তার বিদেশের যে কোনো দেশে একটা ইউনিয়নের ছেলে মেয়েও কিন্তু তারা বিদেশে কাজ করতে পারে, টাকা কামাই করতে পারে। এবং তাদের এই যে উপার্জিত অর্থটা, এই অর্থটা যাতে সহজে তারা নিয়ে আসতে পারে, বাংলাদেশ ব্যাংকের কিছু নীতিমালা তৈরি করে আমরা সেই সুযোগটাও করে দিয়েছি। যে তারা যে ধর কেউ $200 কামাই করলো, কেউ $500 কামাই করলো, কেউ $100 কামাই করলো, টাকাটা যেন সহজে সে নিতে পারে।
তার ব্যবস্থাটাও কিন্তু আমি করে দিয়েছি। কাজে এই যে মানে লার্নিং অ্যান্ড আর্নিং এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা এদেরকে দিচ্ছি। পাশাপাশি আরেকটা কাজ ইতিমধ্যে আমরা করেছি, যেটা হলো যারা ফ্রিল্যান্সার আসলে তাদের তো কোনো রেজিস্ট্রেশনও নাই, কোনো সার্টিফিকেট নাই, কিছুই নেই। এটা কোথাও বললে পরে অনেক জায়গায় পাত্তাই দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে তাদেরকে রেজিস্ট্রেশনের ব্যাপার এবং একটা সার্টিফিকেটের ব্যবস্থা সেটাও আমরা করে দিয়েছি। যদিও এই সবগুলি বিষয়ে আমাদের সচিব জয় সেই আমাদের পরামর্শ দিচ্ছে এবং করে দিচ্ছে। এখন তো আমরা ভার্চুয়াল কোর্ট সব কিছুতে ভার্চুয়ালি করার একটা সুযোগ আমরা সৃষ্টি করছি, যে জন্য বাংলাদেশটা করোনা ভাইরাসের কারণে যত কিছুই হোক আমরা কিন্তু থেমে যাইনি। বাংলাদেশের অর্থনীতি বা সব কিছু কিন্তু গতিশীল রাখা সম্ভব হয়েছে শুধু এই একটাই কারণে। আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি। কাজে সবগুলি আর যাই করছে ভিত্তিগুলি কিন্তু জাতিপিতা তৈরি করে দিয়ে গিয়েছিলেন, এটাও মাথায় রাখবেন। কাজে এটা আমি মনে করি যে আমাদের জন্য একটা ভালো। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, যে আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমেই আমি বলবো যে আমাদের যারা যুব সমাজ, তরুণ সমাজ, তারা উদ্যোক্তা হোক এবং এই প্রাইস যেন আমাদেরও কেউ পেতে পারে ভবিষ্যতে, তাদের সেই কাজ দেখিয়ে, অর্থাৎ মানুষকে মোটিভেট করা, ইয়াং জেনারেশনকে তাদেরকে দিয়ে কিছু কাজ করানো, এবং যেটা হয়তো সেই জুরিস বোর্ডের কাছে, কারণ প্রতিবারই নতুন জুরিস বোর্ড হবে, তাদের কাছে যেন গ্রহণযোগ্যতা পায় সেইভাবে তারা কিছু কাজ করুক, যেভাবে মোটিভ পেয়েছে ওগান্ডার। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম নাইমুল ইসলাম খান, প্রধান সম্পাদক আমাদের নতুন সময়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এবারের সফরে ইউরোপে, ব্রিটেনে এবং ফ্রান্সে আপনার সফরটা যে কতটা তাৎপর্যপূর্ণ ছিল সেটা আমরা ইতিমধ্যেই জেনেছি এবং মিডিয়াতে কভার করেছি। সেখানে একটা নতুন স্তরে সহযোগিতা নেওয়ার কথা হয়েছে, এটা স্ট্র্যাটেজিক লেভেলে পার্টনারশিপকে নিয়ে যাওয়ার। তো এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা যদি, কারণ আমরা লক্ষ্য করছি যে তাদের সাথে সামরিক বিষয়ক সহযোগিতার বিষয়টাও এখানে গুরুত্বপূর্ণ হয়ে এসছে। সো দিস ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আপনি কি একটু এক্সপ্লেন করবেন যে আপনি কিভাবে দেখছেন ইউরোপের সাথে ইমার্জিং রিলেশনশিপটা? দেখুন, আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে যুদ্ধ না। তারপরেও আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের পুলিশ, তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে। সেই ক্ষেত্রে আমার সবসময় চেষ্টা ছিল যে আমাদের যারা শান্তিরক্ষা মিশনে যায় তারা যেন তাদের প্রশিক্ষণে, জ্ঞানে কোনো দিকে যেন পিছিয়ে না থাকে, তারা যেন অন্তত সব ধরনের জ্ঞান তারা পায়। যেজন্য আপনি দেখেছেন যে আমি অনেক সামরিক শাসকরা ক্ষমতায় ছিল, তারা যা করেনি আমি কিন্তু তার থেকে বেশি করেছি আমাদের সশস্ত্র বাহিনীর জন্য, পুলিশের জন্য, বর্ডার গার্ডের জন্য, সকলের জন্য। এবং সেই ক্ষেত্রে তাদের ট্রেনিং, তাদের প্রশিক্ষণ এবং তাদের যোগ্যতাটাকে গড়ে তোলা, এটা আমি মনে করি, এটা আমি একটা স্বাধীন দেশ, আমার এদেশের জন্য এটা একান্ত প্রয়োজন। কারণ স্বাধীনতার পর যখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ জাতিপিতা গড়ে তুলছেন, তখনই তো সামরিক একাডেমির ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গেলেন, এবং তারই কথা ছিল যে একদিন এটা আন্তর্জাতিকভাবে কত মানুষ দেখতে আসবে, এবং সেটা কিন্তু করেছি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন দেশ থেকে আমাদের প্রশিক্ষণের জন্য সরঞ্জাম কিনি কিছু, এটা আমাদের সিম্বলিক, কারণ আমাদের প্রশিক্ষণটা বেশি দরকার এবং সে প্রস্তুতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটা প্রস্তুতি দরকার। সেক্ষেত্রে ইউরোপের সাথেও আমাদের একটা যোগাযোগ আছে। আমরা বিভিন্ন দেশের যেখানে যেটা আমাদের দেশের জন্য প্রয়োজন বা সুবিধা মতো পাই এবং সুবিধা মতো দামও পাই, সেটাও যেমন আমরা কিনছি। আর আপনি জানেন যে আমরা এভিয়েশন এয়ারোস্পেস ইউনিভার্সিটি করেছি, আমরা অ্যারোনটিক্যাল সেন্টার তৈরি করেছি। আমাদের শিপইয়ার্ড, যে শিপইয়ার্ড একসময় ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে বিএনপি সরকার বন্ধই করে দিচ্ছিল, ওটা লাভজনক না। আজকে কিন্তু সেই শিপইয়ার্ডে আমাদের কিন্তু শিপ তৈরি হচ্ছে, আমরা এক্সপোর্ট করছি। ড্রাই ডকটা বলতে গেলে একরকম পরেই ছিল না, লাভজনক ছিল না, সামান্য কিছু মেরামতের কাজই হতো। আমরা সেই ড্রাই ডকটাকে সম্প্রসারণ করে দিচ্ছি, আমরা এখানে জাহাজ তৈরি করছি। পাশাপাশি সেই সাথে সাথে আমাদের কিছু কিছু যুদ্ধ জাহাজ, যেটা সামুদ্রিক এবং আকাশে আমাদের যুদ্ধ বিমান, এগুলি
যেমন অ্যারোনটিক্যাল সেন্টারে সেগুলি রিফারবিশ করা, নতুনভাবে করা, এগুলি যেমন করা হচ্ছে। পাশাপাশি আমাদের স্পেস সম্পর্কে গবেষণা দরকার, আর সেই সাথে সাথে আমাদের নিজেদের দেশের জন্য টেকনোলজি আমরা আনতে পারি। তা আমার যে আলোচনা, সেই আলোচনায় এই বিষয়টাই ছিল যে খালি জিনিস কেনা বেচা না, টেকনোলজি ট্রান্সফারের ব্যাপারটাও কিন্তু আছে। যে আমি এটাও তাদের আহ্বান করছি যে আমরা জায়গা দিচ্ছি, আমাদের ভালো, আমাদের ইয়াং জেনারেশন অনেক মেধাবী, কাজে তারা যদি চায়, কারণ যে কোনো একটা জিনিস তৈরি করলে সেটা কিন্তু একটা দেশে সব হয় না। আজকাল বিভিন্ন দেশে তার পার্টসগুলি তৈরি হয়। আমরা যে বিমান কিনি, বিমান আপনি মনে করবেন না যে এক জায়গায় তৈরি হচ্ছে, বিভিন্ন দেশে তারা বিভিন্ন পার্টস তৈরি করে, সেগুলি অ্যাসেম্বল করে। অ্যাসেম্বলটা হয়তো এক জায়গায় হচ্ছে, কিন্তু এভাবে তৈরি করে। ঠিক যুদ্ধ বিমানের ক্ষেত্রেও তাই, বা যুদ্ধ জাহাজের ব্যাপারে তাই, বা অন্যান্য জাহাজের ব্যাপারে তাই। তা আমাদের একটা সবসময় প্রচেষ্টা যে আমি কিনবো ঠিক আছে, কিন্তু সেই সাথে যেন আমার এখানেও টেকনোলজিটা ট্রান্সফার করা হয়। যেমন কোস্ট গার্ডের জন্য আমরা কয়টা কিনলাম, ওদের জাহাজ কিনলাম, করভেট কিনলাম। আমরা আমাদের কথা ছিল তোমরা নিয়ে আসো, 2-3টে তোমরা বানাই দিলে 2টা আবার এখানে বানাতে হবে। তো এইভাবে আলোচনাটা কিন্তু ওই পর্যায়ে যে আমরা শুধু কিনবই না, যাতে আমাদের দেশেও যেন টেকনোলজি ট্রান্সফার হয়, আমাদের দেশের মানুষের জন্য সেই প্রশিক্ষণটা পায়, হাতে কলমে শিখতে পারে, সেটাও যাতে হয়, সেইভাবেই আলোচনাটা হয়েছে এবং স্বাক্ষরটা ওইভাবেই আসছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জাহাজ বানাবো, নিউজে কাজ করি। মাননীয় আমি জলবায়ু সম্মেলনে কভার করার জন্য গিয়েছিলাম, সেখানে দেখেছি যে জলবায়ু সম্মেলনে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান এবং অন্য দেশের প্রতিনিধিরা আপনাকে কি পরিমাণ প্রশংসা করেছে। বিশেষ করে ভারত, পাকিস্তান, বিভিন্ন দেশের সাংবাদিকরা আমাদের জিজ্ঞাসা করেছে যে তোমার দেশের প্রধানমন্ত্রী তো ব্রিটেনের কাছ থেকে $120 মিলিয়ন শিশু এবং নারীদের জন্য নিয়ে গেল, আমরা তো কিছুই পেলাম না। তো এবং আমি শুধু আপনাকে বলতে চাই যে জলবায়ু অভিযোজন খাতে সর্বশেষ 13টি দেশ যে $233 মিলিয়ন বরাদ্দ করেছে, সেটাকে আমরা যে $120 মিলিয়ন যুক্তরাজ্যের কাছ থেকে পেয়েছি তার অতিরিক্ত এবং তার কত পার্সেন্ট আমরা পেতে পারি, এই ধরনের কোনো আলোচনা আপনার সম্মেলনে হয়েছিল কিনা মাননীয় প্রধানমন্ত্রী? আপনাকে ধন্যবাদ। ফ্রান্স যেটা দেবে সেটা শুধু আমাদেরই দেবে, এটা তো অন্যের সঙ্গে যুক্ত হয়ে না, এটা সরাসরি আমরাই পাবো। ফ্রান্সের সাথে আমাদের সেটাই আলোচনা হয়েছে, সেটা প্রেসিডেন্ট ম্যাক্রন নিজেই বলেছেন। আর হ্যাঁ, প্যারিস ডিক্লারেশনে যে 100 বিলিয়নের কথা বলা ছিল, তাতে আসলে ধনী দেশগুলি হলো কৃপণ। আরেকটি ব্যাপার, ওটা শুধু কৃপণ না, আমি আরেকটাও বলবো যে আপনি এটা মনে করবেন না যে বাংলাদেশে যেমন আমরা এই করোনা সামাল দিয়ে আমাদের অর্থনীতিকে সচল রাখতে পেরেছি, অনেক ধনী দেশ কিন্তু তা পারেনি। হয়তো তারা তাদের স্ট্র্যাটেজি ঠিকভাবে নিতে পারেনি, বা তাদের যখন যে পদক্ষেপ নেওয়ার সেটা নিতে পারেনি, হয়তো সেই সব কারণে আমরা কিন্তু সেক্ষেত্রে পিছিয়ে থাকিনি। যার জন্য আমরা আমাদের অন্তত আমি তো বললাম যে বহু দেশ আপনারা যান, এখন দেখবেন হাহাকার, খাবারের অভাব, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সব চালু রাখতে সক্ষম হয়েছি, কারণ আমরা শুরু থেকে এই ব্যাপারে খুব সতর্ক ছিলাম। এবং আমি তো প্রথমেই বলছি যে আগে যত মানি ফ্লো, যত বেশি টাকা সরবরাহ করা যায়, অর্থ সরবরাহটা অব্যাহত রাখা, আর সেই সাথে সাথে আমাদের সব কিছুর জন্য সচল থেকে আর খাদ্য উৎপাদন বাড়ানো। আর জলবায়ু পরিবর্তন আপনারা জানেন যে আমাদের কিন্তু ইতিমধ্যে অনেকগুলি উদ্যোগ নেওয়া আছে বহু আগের থেকে, যখন এই বিষয়টাই আসে নাই। সেই 84 সাল থেকে আওয়ামী লীগ বৃক্ষরোপণ কর্মসূচি করে। এটা কেন করে? আমাদের সবসময় এটাই ছিল যে আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে, কারণ যত বেশি নগরায়ন হবে প্রকৃতির উপরে তত আঘাত আসবে। আমাদের কৃষক লীগের মাধ্যমে আমাদের এক একটা কর্মসূচি আমরা এক একটা সহযোগী সংগঠন দিয়ে করাই। তাই কৃষক লীগের মাধ্যমে কৃষক লীগের উপরে দায়িত্ব ছিল যে কৃষক লীগ এই বৃক্ষরোপণ কর্মসূচি করবো, আমরা সবাই গাছ লাগাবো। আমরা কিন্তু যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবং আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি, যেমন আমার দল থেকেই তখন টার্গেট ছিল আমরা 1 কোটি গাছ লাগাবো, আমরা কিন্তু লাগিয়েছি অনেক বেশি। আবার সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত ছিল সরকার 1 কোটি গাছ লাগাবে, সেভাবে সবাইকে। এবং এ পর্যন্ত যতগুলি প্রজেক্ট আমরা নিচ্ছি, প্রত্যেকটা উন্নয়ন প্রজেক্টে কিন্তু আমরা একটা বিষয় খেয়াল রাখি যে আমাদের বৃক্ষরোপণ করতে হবে,
বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, সোলার প্যানেল দিতে হবে, এবং আমরা যত কাজ আমরা করি সব জায়গায় এই বৃক্ষরোপণ আর জলাধার সংরক্ষণ সে ব্যবস্থাটা আমরা নিচ্ছি। পাশাপাশি আমাদের সমস্ত নদী, নালা, খাল, বিল, ডোবা, পুকুর যা আছে সবগুলি সংস্কার করা আর সেখানে পানিটা ধারণ করে রাখা। আর সেই সাথে আমাদের মাটি আছে, আমাদের মানুষ আছে, যেটা জাতির পিতা বলেছেন মাটি আছে মানুষ আছে, তাই দিয়ে তো আমার দেশটা গড়ে তুলব। ঠিক তাই করা হচ্ছে। আমাদের তো মাছ উৎপাদন হচ্ছে, আমাদের ফসল উৎপাদন হচ্ছে, সবই হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কিন্তু বড় ধনী দেশগুলি কিন্তু সেভাবে করতে পারে নাই। অনেক দেশই এখন খুবই হতাশাগ্রস্ত, খুবই খারাপ অবস্থায় আছে। তবে হয়তো এই এখন করোনা একটু কমে গেছে, হয়তো তারা সেটা ওভারকাম করতে পারবে। কিন্তু আমাদের দাবি সবসময় থাকবে যে আমাদের যে প্রতিশ্রুতি প্যারিস অ্যাগ্রিমেন্টে যেটা করা হয়েছিল 100 বিলিয়ন, সেটা যেন অবশ্যই ভালনারেবল কান্ট্রিগুলি পায়, এবং এটা 50-50 করে হবে। অর্থাৎ আমাদের যে মানে জলবায়ুর হাত থেকে রক্ষা পাওয়া, অভিঘাত থেকে রক্ষা পাওয়া, অর্থাৎ এই যে মিটিগেশন যে এবং অ্যাডাপ্টেশন প্রোগ্রাম, এটার জন্য যথাযথভাবে হয় এবং কোনো দেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকে তাদের দৃষ্টি দিতে হবে। তো সেটা হয়তো যেভাবে আমরা চেয়েছিলাম সেটা না হলেও আমি মনে করি যথেষ্ট অগ্রগতি আছে, অনেক প্রতিশ্রুতি পাওয়া গেছে এবং হয়তো ফান্ড আস্তে আস্তে আসতে থাকবে। আর বাংলাদেশের যেটা বিভিন্ন একটা দেশের সাথে যেটা, সেটা তো আমরা পাবো। ভ্যাকসিনটা আমরা ওই কোভ্যাক্সের মাধ্যমে আসবে, এটা প্রেসিডেন্টের মানে সরাসরি বলেছেন, ওটা আমরা কোভ্যাক্সের মাধ্যমে পাবো। কাজে ভ্যাকসিনও আমাদের কোনো অসুবিধা হবে না। এখনও তো আমরা প্রায় প্রতিদিনই তো আমরা ভ্যাকসিন দিচ্ছি। এখন আপনারা দেখছেন যে বস্তিতে আমরা শুরু করে দিয়েছি, আমরা শিক্ষার্থীদেরও দিচ্ছি, আমরা কেউ বাদ যাবে না, এটা হলো সবথেকে বড় কথা। প্রায় 25 কোটি ভ্যাকসিন কেনার মতো ব্যবস্থা আমরা করে রেখে দিয়েছি। প্রায় এখন প্রায় 8.5 কোটি, প্রায় 9 কোটির কাছাকাছি ভ্যাকসিন কিন্তু দেয়া হয়েছে। এর মধ্যে 4.5 কোটি হচ্ছে ডাবল ডোজ পেয়েছে আর বাকি সিঙ্গেল ডোজ। আমার কথা হচ্ছে কত দিলাম, কতটা ভ্যাকসিন দিলাম, সব কিন্তু বিনা পয়সায় দিচ্ছি। একটা ভ্যাকসিনের কিন্তু অনেক দাম। একটা টেস্ট করতে গেলে সেখানে 12 থেকে 15,000 টাকা খরচ হয়, আর একটা ভ্যাকসিন কত টাকা দিয়ে কিনতে হচ্ছে, আমরা কিন্তু তাও বিনা পয়সায় দিচ্ছি, এটাও মাথায় রাখবেন। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রভাস আমিন, আমি এটিএন নিউজে কাজ করি। এখন 1 মিনিটে শেষ করব। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জনাব শাহজাহান সর্দার একটা প্রশ্ন করেছিলেন, তার একটা ছোট্ট সম্পূরক করতে চাই। ডিজেলের দাম নিয়ে বলেছেন, ডিজেলের দাম বাড়লে বাস ভাড়া বাড়বে, এটা মোটামুটি প্রত্যাশিত। কিন্তু পরিবহন মালিকরা যেভাবে তাৎক্ষণিকভাবে বাস বন্ধ করে দিয়ে গোটা জাতিকে জিম্মি করে 3 দিন জাতিকে জিম্মি করে দাবি আদায় করলো, শাহজাহান ভাই বলছিলেন পরিবহন ধর্মঘট। আসলে কিন্তু কেউ পরিবহন ধর্মঘট ডাকেনি, ওনারা পরিবহন ধর্মঘট ডাকেনি, তারা নিজেরা পরিবহন বন্ধ করে দিয়েছিল। তাদের বেআইনিভাবে গোটা জাতিকে জিম্মি করার জন্য তাদের তিরস্কার পাওয়া উচিত ছিল, কিন্তু তারা 23 ভাগ ডিজেলের দাম বেড়েছে, তাদের ভাড়া বেড়েছে 27 ভাগ, তারা আসলে পুরস্কৃত হয়েছে। এবং আমরা দেখেছি বারবার আগেও যখনই কোনো তাদের বিরুদ্ধে কোনো আইন হয়, সংসদে বা কিছু হয়, তারা হুট করে পরিবহন বন্ধ করে দিয়ে জাতিকে জিম্মি করে। বারবার এই জিম্মি করে দাবি আদায়ের প্রবণতা বন্ধ করার। আর একটা ছোট্ট প্রশ্ন, আপনি ক্রিকেট খুব মনোযোগ দিয়ে ফলো করেন, আমরাও করি, কিন্তু এবার T20 বিশ্বকাপে বাংলাদেশের যে পারফরমেন্স, সেটা আমাদের সবাইকে খুব হতাশ করে। যে মানে ক্রিকেটারদের মধ্যে, বোর্ডের মধ্যে অনেক কথা, অনেক কিছু, এটার ব্যাপারে আপনার একটু মন্তব্য জানতে চাই। T20 পারফরমেন্স আমাদের খুব হতাশ করেছে। কেন আপনি এত হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা চমৎকার খেলেছে। ক্রিকেট খেলছেন, কখনো মাঠে গেছেন, কখনো ব্যাট বল ধরছেন? ধরেন নাই, সেই জন্য জানেন না। কখনই যে ব্যাটে বলে ঠিক মতো লাগবে আর ছক্কা হবে, এটা সবসময় সব অঙ্কে মেলে না, এটাও বাস্তব কথা। তো হ্যাঁ, তারা যেটা আমরা আশা করেছিলাম হয়নি, বা সেটা আমি কিন্তু আমাদের ছেলেপেলেতে কখনো হতাশা করি না। তাদেরকে আমি বলি আরও ভালো খেলো, আরও মনোযোগী হও, আরও প্র্যাকটিস করো। একই তো প্যান্ডামিকের সময় সেরকম হয়নি,
মানে করোনার কারণে প্র্যাকটিস করতে পারেনি। আর তারপরে বাংলাদেশ আজকে যে বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পারছে, এটাই তো সবচেয়ে বড় কথা। তারা যে খেলতে পেরেছে এবং যেটুকু পেরেছে আমি চাচ্ছি আরও বেশি তাদেরকে ট্রেনিং করানো, আরও উন্নত খেলা যাতে খেলতে পারে সেই জন্য। তো কথা এত হতাশ হওয়া তো ঠিক না। এটা আবার আমাদের একটা মানসিক রোগের মতো হয়ে গেছে, সব কিছু একটুতেই হতাশ, আবার একটুতেই উৎফুল্ল। তো বেশি উৎফুল্ল হওয়া ভালো না, আবার বেশি হতাশ হওয়া ভালো না। এটা মাঝে মাঝে ধৈর্য ধরে থাকেন, আগামীতে নিশ্চয়ই ভালো করবে। কিছু জেনারেশন আসছে আরো ভালো করছে। হ্যাঁ বলেন। জি, মাননীয় প্রধানমন্ত্রী, আমি নাসিমা খান মন্টি, সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়। আমার প্রশ্নটা হচ্ছে, বছর দুয়েক আগে আপনি বিচারকদের একটা অনুষ্ঠানে বলেছিলেন যে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমান অধিকারের জন্য শরিয়া আইন পরিবর্তন না করে, শরিয়া আইনে হাত না দিয়ে উত্তরাধিকার আইন সংশোধন করে কিভাবে ছেলে মেয়েদের সমান অধিকার দেওয়া যায় পৈতৃক সম্পত্তিতে, সেটা দেখার জন্য আপনি নির্দেশনা দিয়েছিলেন। সে ব্যাপারে একটু জানতে চাই। আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে আমাদের সরকারের নানান রকম সেবামূলক কার্যক্রম আছে, যেমন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ক্যান্সার, কিডনি এরকম কিছু রোগের জন্য সহযোগিতা দেওয়া হয়, যেটা অনেকেই জানে না। এই ধরনের সেবামূলক কাজগুলোকে যদি আরো বেশি প্রচার করা যায়, মানুষ জানতে পারে, তাহলে এই সেবাটা সহজে নিতে পারে। অনেকে এটা না জানার জন্য এগুলা নিতে পারে না। ধন্যবাদ প্রধানমন্ত্রী। ধন্যবাদ। হ্যাঁ, এটা আমি সবসময় মনে করি যে অনেক সময় দেখা যায় এখন সবাই ছোট পরিবার, কাজে অনেক সময় দুটো মেয়ে থাকে, তখন এটা প্রায় হয়। আসলে মানুষ সম্পত্তির জন্য তো অনেক সময় অন্ধ হয়ে যায়, যে বাপ মরতে পারে না, চাচারা এসে উঠে জুড়ে বসলো, অমনি বের করে দেবে বাড়ি থেকে। এই ধরনের অনেক ঘটনা ঘটে। সেই জন্যই আমি বলেছিলাম যে অন্তত ঠিক আছে, দাদার সম্পত্তিতে সবার ভাগ থাকবে, কিন্তু যেটা নিজের বাবার উপার্জিত সেখানে মেয়ের অধিকারটা অন্তত সম্পত্তিতে তার অধিকারটার জন্য নিশ্চিত করা হয়, তাদেরকে যেন এসে আবার ঠেলে বের করে না দিতে পারে। তো এ ব্যাপারে আসলে সমস্যা হচ্ছে যে খুব বেশি অগ্রগতি হয় না, কিন্তু তারপরেও যে সম্পত্তি আইন যেটা, সেখানে কিন্তু আমরা যেমন এখানে যারা ট্রান্সজেন্ডার অর্থাৎ হিজড়া হয়ে জন্মগ্রহণ করে, তারপরে যে বিশেষ করে ভূমিতে তাদের যে অধিকারটা, বা মেয়ে ছেলে বা সন্তান সবার অধিকারটা যাতে থাকে, সেটা কিন্তু মোটামুটি আমরা নিশ্চিত করবার একটা ব্যবস্থা নিয়েছি। কিন্তু যেহেতু শরিয়া আইনেই মানে এমনি ধর্ম কে কতটুকু মানুক না মানুক সেটা জানি না, কিন্তু সম্পত্তির দখল নেওয়ার সময় তখন শরিয়া আইনটা খুব ভালোভাবে মেনে নেয়, এটা হলো বাস্তব কথা। কিন্তু যেমন আমরা যখন যে ভূমির আইনটা করেছি, সেখানে কিন্তু আপনারা দেখবেন ওই ফর্মেও আছে, মানে ছেলে মেয়ে এবং যারা হিজড়া সন্তান যদি হয় অর্থাৎ ট্রান্সজেন্ডার হয়, তার অধিকারটার জন্য থাকে। এবং সেটা কিন্তু আমাদের ধর্মেও আছে যে এরকম ট্রান্সজেন্ডার হবে, তার মধ্যে যদি মেয়েলি এটা বেশি থাকে তো সে মেয়ের ভাগ পাবে, যদি ছেলের বা এটা বেশি থাকে তো ছেলে ভাব পাবে, মানে সে যেভাবে নিজেকে প্রকাশ করবে তৈরি সেইভাবেই সেটা পাবে। তো সেই জায়গাগুলো কিন্তু আমরা করে দিয়েছি। কিন্তু এখন শরিয়া আইন আছে বলে সেখানে আসলে হাত দেওয়া বা সেটা করা কতটুকু সমীচীন, সেটাই তো বিশেষ ব্যাপার। তারপরে আমি আমাদের যারা অনেক ধর্মীয় নেতৃবৃন্দ তাদেরকেও আমি বলছি এই বিষয়টা দেখার জন্য। তাদের অনেকেরই তো আবার শুধু মেয়েই আছে, তারা যা সম্পত্তি বানায় তখন তো আবার বাইরে এসে দখল করে নিয়ে যাবে, নিজের সন্তান কিছুই পাবে না। আর যেটুকুও পায় সেটুকু তো দেয় না, এটা তো বাস্তব কথা। যে এখানে এত বেশি আমি দেখি এত পুরুষ মানুষই তো সংখ্যা বেশি, তার কি সবাই বুকে হাত দিয়ে বলতে পারবে যে তার সম্পত্তিতে বোনের অংশটা সবাই? ভালো ভালো কথা বলবেন, লিখবেন, বক্তৃতা দেবেন, কিন্তু দেবার সময় কি সবাই দেয় না। কয়টা ভাই আছে বোনদের অধিকারটা ঠিক মতো সংরক্ষণ করে না? বা কয়টা চাচা আছে যে ভাই মরে গেল ভাই বেটিদের সম্পত্তিটা তাদের একটু রাখার ব্যবস্থা করি, সেটাও করে না। এটা তো বাস্তব কথা।
গুলশানে বাড়ি সবই আছে, ধানমন্ডি এক চিলটা বাড়ি, ভাই মরতে পারলো না, 3টে বোন, অমনি বোনের উপরে চর্চা যে তুমি লিখে দাও বা ই করো, তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা, এরকম বহু ঘটনা আমি দেখেছি। হ্যাঁ, আমি তাৎক্ষণিক চেষ্টা করছি এগুলি শৈশবে সমাধান করে যাতে পেয়ে যায়, যেটুকু আমার হাতে এসছে। আসলে এটা একটা মানে জাতীয়ভাবে একটা ব্যবস্থা নেওয়া উচিত। প্রধানমন্ত্রী, আমার নাম শাহরিয়ার খান, আমি স্ট্যান্ডার্ডের এক্সিকিউটিভ। অনেকবার আমি চেষ্টা করছি। আমার প্রশ্ন ক্লব সংক্রান্ত। প্রধানমন্ত্রী, যে আমাদের বাংলাদেশে যে গোল আছে 2030 নাগাদ 22% কার্বন এমিশন কমবে, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ঠিক না, এয়ার কন্ডিশন চালাবেন না, ফ্যান চালাবেন না, ফ্রিজে খাবার রাখবেন না, কারণ সব কিছুই তো দূষণের জন্য দায়ী। মোবাইল ফোনে কথা বলবেন না, কারণ মোবাইলের ওয়েবের ফলে যে আমার চড়ুই পাখি কমে যাচ্ছে, কাজে সেটা আপনারা মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করেন। তো আপনারা কোনটা করবেন? যদি বলেন সব বন্ধ করে দিয়ে একেবারে আদিকালে আমরা ফিরে যাই, সেটা ভালো, সেটা ঠিক করেন আগে। যারা এসে মানে পরিবেশ আন্দোলন করে, আসার সময় গাড়িতেই আসে, বলার সময় বাইকও ব্যবহার করে, ফোনও ব্যবহার করে, আবার পরিবেশের কথাও বলে, তো তাদের উপর ঠিক করতে হবে কোনটা বলবেন। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের সরকার এ ব্যাপারে যথেষ্ট সচেতন, এবং সেটা মাথায় রেখেই কিন্তু আমাদের পরিকল্পনা। একদিকে যেমন আমাদের ফসল হচ্ছে, আমরা ফসল গবেষণা করছি, ফসল উৎপাদন, মাছ, মাংস, ডিম, মুরগি, খাদ্য সব কিছু উৎপাদন কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে 12 মাস আপনি সব পাচ্ছেন, ভবিষ্যতে আরও ভালোভাবে যেতে হয় তার ব্যবস্থা করছি। আমি নেদারল্যান্ডে নিজে সেখান তাদের বিভিন্ন জায়গা আমরা দেখেছি কীভাবে তারা এই আমাদের তরি তরকারি, ফল মূল প্রিজার্ভ করবে, কীভাবে তাদের গ্রিন হাউস কাজ করে। এবং আমাদের কৃষিমন্ত্রী সেখানে গেছেন, এবং আমি তাকে নির্দেশ দিয়েছি এভাবে এগুলি দেখতে হবে। কারণ আমাদের যে রপ্তানি আমরা বাড়াচ্ছি, সেই ক্ষেত্রটায় একদিকে আইসিটি অর্থাৎ ডিজিটাল ডিভাইস তৈরি করা এবং সেটা রপ্তানি করা, এবং সেখানে আমাদের ছেলেমেয়েদেরকেও ট্রেনিং দেওয়া, তাদেরকেও সেভাবে প্রস্তুত করা, পাশাপাশি ডিজিটাল ডিভাইস যেতে হয়, এবং এর ক্ষেত্রে যেন আমাদের হাইটেক পার্কগুলিতে আরও বিদেশি বিনিয়োগ আসে তার ব্যবস্থা যেমন আমরা করছি, সেই সাথে সাথে আবার আমাদের ফসল উৎপাদন করা, ফসল সংরক্ষণ করা। ইতিমধ্যে আমরা 2-3টে সাইটগুলো করে ফেলেছি, সান্তাহারে করেছি, এবং আরও কয়েকটা যেখানে আমার যদি অতিরিক্ত ফসল হয় আমি 2-3 বছর প্রিজার্ভ করতে পারবো, সেটা আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি। সেই সাথে আমাদের তরকারি, ফল মূল যেটা তৈরি হবে, কোন তরকারিটা অর্থাৎ টমেটো হোক বা ফুলকপি হোক বা গাজর হোক বা পাতাকপি হোক বা আমাদের কোনো ফল, এমনকি আমাদের আম, কাঁঠাল, সব কত টেম্পারেচারে ওটা রাখলে পরে
সেটা দীর্ঘদিন ভালো থাকবে এবং সেটাকে আমরা প্রসেস করা এবং রপ্তানি করতে পারবো। সেইভাবে আমরা কিন্তু প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছি এবং একটা কার্গো ভিলেজও আমরা করব। ইতিমধ্যে জায়গাও আমি দিয়ে দিয়েছি, ওইভাবে বিভিন্ন চেম্বার রেখে যেগুলো আমরা বিদেশে রপ্তানি করব সেগুলি ওইভাবে চেম্বারে, যাতে কত ঘন্টা কত ডিগ্রি টেম্পারেচারে সেটা তাজা থাকবে সেইভাবে রাখা, এবং এরই মধ্যে আমরা যেন বিদেশে রপ্তানি করতে পারি। অর্থাৎ রপ্তানি ক্ষেত্রটা প্রসারিত করবার জন্য আমরা আমাদের কৃষি পণ্য বা খাদ্যপণ্য বা এটা প্রক্রিয়াজাত করা সেগুলির উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। আর সাথে আমাদের আইসিটি ডিভাইসগুলি তৈরি করার, সেটা এভাবে বিভিন্ন যেমন এমনকি আমাদের চামড়া শিল্প, আমরা স্লটার হাউস, খুব মডার্ন স্লটার হাউস তৈরি করে দিতে চাই, যেখান থেকে একেবারে এই যে চামড়াটা যখন খুলবে সেই চামড়াটা যেন কোনো মতো নষ্ট না হয়, সাথে সাথে সেটা প্রিজার্ভের ব্যবস্থা থাকবে এবং একটা পশু জবাই দেওয়ার সাথে সাথে পশুর সব কিছু কাজে লাগে। তার একবার রক্ত, তার হাড় থেকে শুরু করে মাংস তো আমরা খাই, সবই কাজে লাগে। সেগুলির সাথে সাথে প্রিজার্ভ হবে, প্রক্রিয়াজাত হবে, আমরা সেগুলি ব্যবহার করতে পারবো এবং আমরা রপ্তানি করতে পারবো। এইভাবে বহুমুখী পরিকল্পনা আমাদের আছে, আমি সেভাবে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। জানি না কতদিন সময় পাবো, তবে সেগুলি করতে পারবো। এটা তৈরি করে রেখে যাই, তারপর দেখা যাক যদি যতদিন বেঁচে থেকে করে দিতে পারবো, আর না থাকলে যারা আসবে তারা যাতে করতে পারে সে ব্যবস্থা করব। কিন্তু আছে। ওকে, মাননীয় প্রধানমন্ত্রী, আমি তাসমিয়া নুহিয়া আহমেদ, এডিটর ইনচার্জ ডেইলি আওয়ার টাইম। এটা বাংলাদেশ এবং এশিয়ার ফার্স্ট অনলি উইমেন লেড ইংলিশ ডেইলি নিউজ পেপার। আপনাকে আসলে আমরা আমাদের প্রধানমন্ত্রী হিসেবে এবং অনেক গ্রুপে দেখতে পাই, এর মধ্যে সব থেকে যেটা আমার মতো অনেক নারী প্রিয়, উইমেন এম্পাওয়ারমেন্টের রোল মডেল হিসেবে আপনাকে দেখতে আমরা সব থেকে বেশি পছন্দ করি। আপনাকে প্রথমে কংগ্রেচুলেট করি লন্ডন এবং ফ্রান্সে 2 সপ্তাহের একটা সফর সফলভাবে সম্পন্ন করার জন্য। আমি খুব রিসেন্ট একটা ঘটনা নিয়ে আপনার মত জানতে চাচ্ছি, যে আমরা জানি রেঞ্চি ধর্ষণ মামলার বিচারের পরে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে একটা অবজারভেশন এসছে বিচারকের পক্ষ থেকে, সে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে দেশে। তো আমরা যখন দেখি এবং এই বিষয়ে আমাদের মাননীয় আইনমন্ত্রী, আমাদের প্রধান বিচারপতি যে পদক্ষেপগুলো নিয়েছে, আমরা সেটাকে হোল হার্টেডলি অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু আসলে আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের যখন এরকম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মতো ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ হয়, তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই যদি তাদের নিয়োগটা হয়, তখন কিন্তু এই ধরনের জেন্ডার বেসড ভায়োলেন্সের যে বিচার প্রক্রিয়াটা, সেখানে এ ধরনের অবজারভেশন চলে এসছে আমাদের সামনে, যেটা আমাদেরকে আসলে ভাবিয়ে তোলে। কারণ আমরা এই সময় এসেও আমরা নারীদেরকে নিয়ে এভাবে চিন্তা করছি, যেখানে কিনা আসলে যে জিনিসটা আমাদের কারোর কাছে আমরা আসলে কেউই চাচ্ছি না। তো আমার প্রশ্নটি হচ্ছে যে এ ধরনের বিচারক নিয়োগের ক্ষেত্রে আপনি তাদের মাইন্ডসেট, তাদের আপব্রিঙ্গিং, তাদের থট প্রসেস, এই জিনিসগুলো অ্যাসেসমেন্টের কোনো বিষয়, কোনো দিক নির্দেশনা কি দিবেন নাকি আমাদেরকে? এখানে বিচারক নিয়োগের ক্ষেত্রে তো কতগুলি নীতিমালা আছে, নিয়ম আছে, এবং জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে যারা আসেন তারা তো পরীক্ষা দিয়েই আসে, শিক্ষাগত যোগ্যতা নিয়েই আসে। আর বিচারক নিয়োগ এটা কিন্তু আমার হাতে না, এটা মহামান্য রাষ্ট্রপতির হাতে এবং আমাদের চিফ জাস্টিসের হাতে। কাজে এটা বিচারক নিয়োগের ক্ষেত্রে কিন্তু সমস্যা না, সমস্যা হলো একটা মানুষের মানসিকতার উপর। কাজে এখন যিনি এই ধরনের অবজারভেশন দিয়েছে, এটা তার মানসিকতা, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত মতামত। তবে এটা সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা হলো বাস্তবতা। ধন্যবাদ। প্রধানমন্ত্রী, আমার নাম মানস ঘোষ, আমি এশিয়ান টেলিভিশনে আছি। আপনার লন্ডনের সংবর্ধনা সভায় আপনার একটি মন্তব্য খুব জোর দিয়ে আপনি বলছেন যে বিদেশে বসে বাংলাদেশে ষড়যন্ত্র করা হচ্ছে, দেশ বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে। আপনি আসলে কি ধরনের ষড়যন্ত্রে রাজ করছেন, কারা করছে, যদি আমাদের কিছু পরিষ্কার করতেন। ধন্যবাদ। আপনারা কি কিছু টের পান না? আজকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যারা এর আগে ক্ষমতায় ছিল, আমি জিয়া রহমানের কথাই বলি, বা এরশাদ বা খালেদা জিয়ার আমলে 2001 সালে বাংলাদেশ পাঁচবার বিদেশে কি হয়েছে, আন্তর্জাতিকভাবে 5 দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আজকে বাংলাদেশে রাজনৈতিক দল
জাতীয় পার্টি, বিএনপি এবং জামাত মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা অবৈধভাবে সংবিধান দখল করে তারপরে তারা ক্ষমতায় বসে এই দলগুলি সৃষ্টি করেছে। কাজে এরা হলো ক্ষমতার ছত্রছায়া তৈরি করা দল। ক্ষমতার বাইরে এদের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ এদের শিকড়ে জোর নেই। বাংলাদেশ স্বাধীন দেশ, জাতির পিতা স্বাধীনতা অর্জনের পর 3.5 বছরে এই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে যান এবং আওয়ামী লীগ সরকার আসার পর সেই আদর্শ নিয়ে চলে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তাহলে 75 সাল থেকে 96 সাল পর্যন্ত বা 2009 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা কেন পায়নি এদেশকে উন্নত করতে? পায়নি একটি কারণে, যে তারা বাংলাদেশের উন্নয়ন কখনো চায়নি, বাংলাদেশের অভ্যুদয় চায়নি, বাংলাদেশ স্বতন্ত্র একটা রাষ্ট্র হিসেবে টিকে থাকুক চায়নি, বাংলাদেশটাকে আবার তারা ব্যর্থ রাষ্ট্র করতে চেয়েছিল। 2009 থেকে 2021 আজকে বাংলাদেশের যে উন্নয়নটা, আজকে সারা বিশ্বে বাংলাদেশের একটা সম্মান, একটা মর্যাদা, এটা তাদের কাছে কখনো ভালো লাগবে না। যে কারণে তাদের ষড়যন্ত্রটা সবসময় হচ্ছে। আপনারা যদি চোখে না দেখেন আমার কিছু বলার নাই, তাহলে আপনারা তো এটুকু দেখেছিলেন যে চলন্ত বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানো, নাকি সেটাও ভুলে গেছেন? 2001 সালে কিভাবে মেয়েদেরকে রেপ করা হয়েছে, কিভাবে ঘরবাড়ি দখল হয়েছে, চোখ তোলা হাত কাটা হত্যা করা হয়েছে, সেটা কি দেখেছেন? হ্যাঁ, জিয়াউর রহমানের আমলটা হয়তো অনেকে ছোট ছিলেন, দেখতে পাননি, কিন্তু সেই সময় যে মানুষকে যে নির্বিচারে খুন করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের খুন করা হয়েছে, একটা দেশে যদি 19 বার, মাত্র 4 বছরের মধ্যে যদি 19 বার কু হয়, তো সেটা কি কোনো রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারে? সে 19 বার কু হয়েছে এবং প্রত্যেক কুতে সেনাবাহিনীর সদস্য, বিমান বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতা কর্মীদের উপর অত্যাচার হয়েছে। আমাদের দেশে আপনারা দেখেছেন কোথায় ময়মনসিংহ বোমা পড়লো, আমাদের ঢাকায় সেই মুনতাসির মামুন থেকে শুরু করে সবাই আসামি করে তাদেরকে টর্চার করা হলো। সেগুলো কি মনে আছে? সেগুলো কি চোখে দেখেছেন? তো যারা এইভাবে অত্যাচার নির্যাতন করে এবং তেল আর গ্যাস বিক্রি বিশৃঙ্খলা দিয়ে ক্ষমতা এসে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে, তারপরে এতিমের অর্থ আত্মসাৎ করে, গ্রেনেড হামলা করে, আমাকে হত্যার চেষ্টা করে, বা 10টা অস্ত্র চোরাকারবারি মামলায় আসামি হয়ে সাজাপ্রাপ্ত হয়ে ফিউজিটিভ হয়ে বিদেশে রয়েছে, তাদের তো প্রচেষ্টা থাকবেই যে বাংলাদেশ সবসময় ব্যর্থ হোক, বাংলাদেশ সবসময় একটা গোলমাল লেগেই থাকুক, এবং চেষ্টা তো তাদের মধ্যে প্রতিনিয়ত করে যাচ্ছে। এদেশে জঙ্গিবাদের সৃষ্টি কে করেছে? কখন হয়েছে? বাংলা ভাই কখন সৃষ্টি হয়েছে? বাংলা ভাই মিছিল করে, পুলিশ পাহারা দেয়, এটা তো বিএনপির আমলেই। আমরা আসার পর এগুলি দমন করেছি, এগুলিকে আমরা নিয়ন্ত্রণ করেছি, আমরা বিভিন্নভাবে এটা নিয়ন্ত্রণ করে দেশে একটা শান্তিপূর্ণ অবস্থা, উন্নয়ন যাতে হয় সেটাই করে যাচ্ছি। এখন তাদের প্রচেষ্টা থাকবে, আমি জানি সেটা, যে তারা ইলেকশন করে না, কি ইলেকশন নিয়ে প্রশ্ন তোলে। এরা ইলেকশন নিয়ে প্রশ্ন তোলে কিভাবে? জিয়াউর রহমান কি ইলেকশন করেছিল? 77 সালে তার হ্যাঁ না ভোট, 78 সালে তার রাষ্ট্রপতি নির্বাচন, বা 69 সালে তার যে সংসদ নির্বাচন, সেটা কি কোনো নির্বাচন ছিল? বা 81 সালে রাষ্ট্রপতি নির্বাচনের কথাই তো স্মরণ করেন। আজকে মানুষ হত্যা বলছেন, সে 81 সালে রাষ্ট্রপতি নির্বাচনে কতজন হত্যা হয়েছিল, কত মানুষের ঘর বাড়ি পুড়িয়েছিল, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? সবাই এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে চলে? তা এখনও তাদের ইচ্ছা, তারা 2014 ইলেকশন করবে না। ইলেকশন করবে কিভাবে? ইলেকশন করতে হলে যে সাংগঠনিক শক্তি দরকার হয় বা জনসমর্থন দরকার হয়, সেটা যখন নাই, তখন তারা ওই আমরা করব না, মানি না বলে নিজেদের দৈন্যতাটাই প্রকাশ করে। এখন ইউপি ইলেকশনে বলে দিল তা কি তাদের মানে সিম্বল দিয়ে ইলেকশন করবে না, কিন্তু কেউ এমনি করতে চাইলে করতে পারে। কেন? তারা জানে যে আওয়ামী লীগ তৃণমূল পর্যায় পর্যন্ত এমনভাবে উন্নয়নটা করেছে, আর সাধারণ মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগকেই চায়। এখন কিভাবে ক্ষমতা থেকে সরাবে? গ্রেনেড হামলা করে পারল না, সেই 74 কেজি বোমা ফিট করার পরেও বেঁচে গেলাম, সরাসরি গুলি করলো কত দফা,
সে তো এত দফা এখন বলতে গেলে অনেক সময় লাগবে, বারবার তো আমি ভুক্তভোগী, তাতেও পারলো না। আমি যাচ্ছি সে কলাবতে সামনে বাস আটকে দিয়ে আমার গাড়ি আক্রমণ, সেখানেও মারতে পারলো না। তো এতবার চেষ্টা করলেও সফল হতে পারলো না। তো তাদের তো এই চেষ্টা অব্যাহত থাকবে, কারণ সেটাই তারা করে যাচ্ছে, সেটাই তারা করবে, এটাই তাদের চরিত্র। তারা ক্ষমতায় আসছে অস্ত্রের মাধ্যমে, ক্ষমতায় আসছে বন্দুকের জোরে, এবং তাদের সৃষ্টি ওখান থেকে, ওই বন্দুকের নল দিয়েই সৃষ্টি, অবৈধ ক্ষমতার থেকে সৃষ্টি। তো এখন লন্ডনে বসে ফিউজিটিভ হয়ে নানা ধরনের এই বাংলাদেশের ভিতরে একদিকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, আর আমাদের তো কিছু লোক থাকে পয়সা পেয়ে ভাড়া খেটে যতবার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতেই থাকে, কারণ এখানে পয়সা মানি ম্যাটার্স, অত মোটা অঙ্ক পেলে, কারণ এরা তো টাকা পয়সা সব যেভাবে বাংলাদেশ সব অর্থ তো চুরি করে নিয়ে বিদেশে আয়েসে দিন কাটাচ্ছে। সামান্য কিছু টাকা আমরা উদ্ধার করে এনেছি, সেটা খালেদা জিয়ার এক ছেলের টাকা, আর বাকিও তো আছে, এবং তারা ওখানে ভালোভাবে সেগুলি ব্যবহার করছে। ব্যবহার বাংলাদেশের মধ্যে কীভাবে গোলমালটা পাকাবে, আজকে এখানে বোমা হামলা, কালকে ওখানে মন্দির ভাঙা, কালকে সেখানে মন্দিরের উপরে শরীফ রাখা, সব কিছুই তো কারা নিয়ন্ত্রণ করে, কোত্থেকে আসে? এটা তো তদন্তে বের হচ্ছে। এখন তো ডিজিটাল বাংলাদেশের সাথে একটা সুবিধা আছে, সিসি ক্যামেরা দিয়ে তো বের করা হয়েছে যে কোথা থেকে, এবং আরও তথ্য বের হবে, তারপর সেগুলি দেখেন। আর সাংবাদিকরা যদি প্রশ্ন করেন তো ষড়যন্ত্র কোথায়, তার যাবো কোথায়, তো আপনাদেরও বের করা উচিত। আপনারা কি চান, যে দেশে ইলেকশন না হোক, এদেশে ইলেকশন প্রশ্নবিদ্ধ থাক, এদেশে এই যে উন্নয়নগুলির কাজ থমকে যাক? থমকে যে যায় সেটা তো দেখেছেন, 96 থেকে 2001 পর্যন্ত যা করেছিলাম সব থেমে গিয়েছিল। জাতির পিতা স্বাধীনতার পরপর 75 পর্যন্ত যতটুকু এগিয়ে নিয়ে গিয়েছিল, বাংলাদেশ পিছিয়ে গেছে। 96 সালে 1500 মেগাওয়াট বিদ্যুৎ থেকে যখন 4000 মেগাওয়াট করলাম, সেটা কমে দাঁড়ালো আবার 3200-তে। এখন 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। আমাদের যা চাহিদা তার থেকে বেশি সবসময় আমরা রাখি, কারণ অনেক সময় অনেকগুলি রিফার্বিশ করতে হয়, সেগুলি মেরামত করতে হয়, সেজন্য। এবং আমাদের তো টার্গেট আছে যে আমরা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়েছি যে বাংলাদেশ এসডিজি যেমন বাস্তবায়ন করবে 2030 সালের 41 সালের মধ্যে বাংলাদেশ, এখন আমরা উন্নয়নশীল দেশ হয়েছি, 41 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে। ডেল্টা প্ল্যান করে দিয়েছে 100 বছরের, যাতে এই বাংলাদেশ বদ্বীপ কোনো মতে যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রজন্মের পর প্রজন্ম যেন সুন্দরভাবে বাঁচতে পারে। তো এই কাজগুলি আগে তো কেউ করেনি। তো এখন এটা হলে পরে এই স্বাধীনতা, স্বাধীন দেশ, আজকে সারা বিশ্ব সম্মান, এটাই তো তাদের মনোকষ্ট। তো ষড়যন্ত্র তো তারা করছে, আর আপনারা না দেখলে আমার কিছু বলার নাই, আমার চোখে যা দেখি আমি সেটা বলি। আপনি যদি এক মিনিট, কেউ থাকে চোখ থাকিতে অন্ধ, কান থাকিতে বধির, আমার কিছু বলার নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একটা প্রশ্ন করছি, কয়জন বলবে? একজন একজন বলেন। আমি একটু শেষ করে নিচ্ছি, একটু দূরের থেকে বলুক না ভাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মাহমুদ আল ফয়সাল, আমি মাইটিভিতে কাজ করি। আপনার কাছে আমার এখন সর্বশেষ আপনি যে বক্তব্যটি রাখলেন তার আলোকে এই প্রশ্ন। প্রধান বিরোধী দল হিসেবে রাজপথের আমরা বলি, সেই বিএনপি এরই মধ্যে বলেছে যে আগামী নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনায় তারা অংশ নেবে না। এখন সংসদের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি, সেই হিসাবে ঠিক আছে, তাদের পক্ষ থেকে এই ইস্যুতে কোনো বক্তব্য নেই, কিন্তু আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন, আগামী নির্বাচন দেখতে চাই। এই অংশগ্রহণ নির্বাচন করবার জন্য আপনার সরকারের পক্ষ থেকে বিরোধী দলের সঙ্গে কোনো সংলাপের উদ্যোগ নেবেন কিনা, এটি হচ্ছে প্রথম প্রশ্ন। আরেকটি বিষয় আপনাকে বলি, মঞ্জুরুল হাসান বুলবুল তিনি আপনাকে একটি প্রশ্ন করেছিলেন, তার একটি অংশ হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ট্রিটমেন্টের যে বিষয়টি এখন ব্যাপক আলোচিত হচ্ছে, এ বিষয়ে আপনি বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা, এ দুটি আমার কাছে চান কিভাবে বলেন তো? খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছে, চিকিৎসা করতেছি, এটাই কি বেশি না? আপনাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করতো, আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন? বলেন আমাকে। বা আপনার পরিবারকে কেউ যদি হত্যা করতো,
আর সেই হত্যাকারীকে যদি কেউ বিচার না করে পুরস্কৃত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দিত, তাদের জন্য আপনি কি করতেন? আমি থাকতে হত্যাকারীকে 15 ফেব্রুয়ারি 96 সালের ইলেকশনে ভোট দিয়ে পার্লামেন্টে বসানো, যেখানে আমি বিরোধী দলের নেতা ছিলাম, সেখানে বসানো হলো কর্নেল রশিদকে। কে করেছিল? খালেদা জিয়া। খায়রুজ্জামান আসামি, তার মামলার রায় হবে, চাকরি নাই। খালেদা জিয়ার ক্ষমতায় এসে সে আসামিকে চাকরি দিল ফরেন মিনিস্ট্রিতে, অ্যাম্বাসেডর করে পাঠালো। বাসা একজন খুনি মারা গেছে, মৃত ব্যক্তিকে ক্ষমতা এসে প্রমোশন দিয়ে, সে সেনাবাহিনী অফিসার ছিল, প্রমোশন দিয়ে তার সমস্ত অবসর ভাতাটা সব দিয়ে দিল। আর আমার গ্রেনেড হামলা পরে বলে দিল কি, আমি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে নিজে আত্মহত্যা করতে নিজেকে মেরেছিলাম। কোটালীপাড়া বোমা যখন পোতে, তার আগে তার বক্তৃতা কি ছিল? শেখ হাসিনা বিরোধিতা, প্রধানমন্ত্রী তো দূরের কথা, কোনোদিন বিরোধী দলের নেতাও হতে পারবে না, সেই কথাই বলেছিল। ভেবেছিল তো মরেই তো যাবো, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? এখন আমার বেলায় সেটা হচ্ছে যে রাখে আল্লাহ মারে কে। তো সেখানে তারপরেও আবার খালেদা জিয়ার জন্য এত দয়া দেখাতে আমাকে বলেন, আপনাদের তো কেউ এই প্রশ্ন করলে আমার মনে হয় আপনাদের একটু লজ্জা হওয়া উচিত এই ধরনের কথা আমাকে বলার, যারা আমার বাপ মা ভাই আমার ছোট রাসেলকে পর্যন্ত হত্যা করিয়েছে। তারপরেও আমরা অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু, আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা আইনগত ব্যাপার। তারপর দুর্নীতি করে এই দেশটাকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। ট্রেন হামলা পরে আমরা এতজন আহত, আমাদের 22 জন মানুষ মারা গেছে, একদিন পার্লামেন্টে সেটার উপরে আলোচনা করতে দেয়নি। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারিনি। এত বড় অমানবিক যে, তাকেও আমি মানবতা দেখিয়েছি, আমার হাতে যেটুকু পাওয়া সেটুকু আমি দেখিয়েছি। আর কত চান আমাকে বলেন? এখন সে অসুস্থ, ওই যেমন বলো না, রাখে আল্লাহ মারকে, মারি আল্লাহ রাখে কে, সেটাই মনে করে বসে থাকেন। এখানে আমার কিছু করার নেই, আমার যেটা করা ছিল আমি করেছি, এটা আইনের ব্যাপার। আর না, আমি এটা শেষ করো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মাইনুল হোসেন পিন্নু, মোহামেডান টেলিভিশনে কাজ করি। আমি আর প্রশ্ন উত্তর দেবো না। ধন্যবাদ আপনাদের সবাইকে। মানুষ এত নিষ্ঠুর আর এত অমানবিক হলে কাদের জন্য খাটি। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে সংবাদ সম্মেলনটি এখানে শেষ করা হলো। ধন্যবাদ।